শোনো না তাজরিন, রুম নাম্বার 306-এ এই টাওয়ালটা একটু দিয়ে আসতে পারবে? তাজরিন উইন্ডো দিয়ে বাইরে তাকিয়েছিল। কালবৈশাখীর তাণ্ডব চলছে বাইরে, বিদ্যুৎ নেই, তবে ইনভার্টার ব্যাকআপ সিস্টেম থাকার কারণে বোঝার উপায় নেই বিদ্যুতের অনুপস্থিতি। আজ তার দিনের বেলায় ডিউটি ছিল। সারাদিন ডিউটি করার পর এখন সন্ধ্যা হয়ে গেছে। সে হাতঘড়ির দিকে তাকিয়ে দেখল এখন তার ডিউটি টাইম শেষ হয়ে গেছে। সে পাশ ফিরে সৌজন্যমূলক হেসে বলল, কাজল, আমার তো ডিউটি টাইম শেষ, এখন বাসায় যাব। কাজল নামের মেয়েটির মুখের অবস্থা করুণ দেখালো। সে অনুরোধ করে বলল, প্লিজ একটু হেল্প করো না। রাকিন আমার জন্য অপেক্ষা করছে। আজ এই মুহূর্তে না গেলে নাকি আমার সাথে ব্রেকআপ করে ফেলবে। আস্থা দাও। ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ দিয়েই কাজল নামের মেয়েটি ছুটে চলে যেতে নিল, কিন্তু কি মনে করে আবার দাঁড়িয়ে গেল। তারপর তাজরিনকে ফিসফিস করে বলল, বি কেয়ারফুল। এটুকু সতর্কবাণী দিয়েই মেয়েটি তার আর এক মুহূর্ত দাঁড়ালো না, ছুটে গেল নিজ গন্তব্যে। এদিকে তাজরিন এখনো বোকার মতো টাওয়াল হাতে দাঁড়িয়ে ভাবছে, কি বলে গেল মেয়েটা। রোশনি শহরের বাইরে তার ছোট চাচুর সাথে দেখা করতে এসেছিল। সে তার ছোট চাচুকে ভীষণ ভালোবাসে, ছোট কাকিমণিকে অনেক ভালোবাসে। এই দুটো মানুষের সাথে মাসে অন্তত একদিন হলেও তার দেখা করতেই হয়, না হলে মানুষ দুটো তাকে ভীষণ মিস করে, কষ্ট পায়। আর তারও ওদের সাথে দেখা না হলে শান্তি লাগে না। কিন্তু এখানে এলে সমস্যা একটাই, তা হলো সহজে এদিকে গাড়ি পাওয়া যায় না, অনেকটা হেঁটে যেতে হয়। এরপর ভাগ্য থাকলে দু একটা গাড়ির দেখা মিলে। রোশনি হাঁটতে গিয়েই পড়ল বিপদে। হুট করে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব শুরু হলো। সে দৌড়ে একটা দোকানের ছাউনির নিচে গিয়ে দাঁড়ালো। কালবৈশাখীর দমকা হাওয়ার দাপট যেন তছনছ করে দিচ্ছে চারপাশ। রোশনির ভয় লাগছে, চারপাশে শুনশান নীরব। দূরে আর একটা দোকানের ছাউনির নিচে 5-6টা ছেলে দাঁড়িয়ে আছে। রোশনির মনে হচ্ছে ছেলেগুলো বোধহয় তার দিকেই তাকিয়ে আছে। গা ছমছম করা পরিবেশে দাঁড়িয়ে থাকতেও পারছে না, আবার এই ঝড়ের ভিতর চলে যেতেও পারছে না। সে মোটেও সাহসী না, বরং প্রচণ্ড ভীতু। এহেন পরিস্থিতিতে ভালো খারাপ কিছু একটা হলে সেটা মোকাবেলা করার মতো শক্তি কিংবা মনোবল রোশনির নেই। রোশনির মনে হলো এখানে দাঁড়িয়ে থাকার থেকে ঝড়ের কবলে পড়ে মৃত্যু শ্রেয়। তাই সে সিদ্ধান্ত নিল ঝড়ের মধ্যেই বাসার দিকে রওনা দিবে সে। যেই ভাবনা সেই কাজ। বৃষ্টির পানিতে থই থই করা রাস্তায় নেমে গেল রোশনি। সে দ্রুত কদমে সামনে এগোচ্ছে, কিন্তু কিছু দূর যেতেই সে আরও দ্রুত হাঁটতে শুরু করলো। তার কানে বেশ কয়েকজনের পায়ের আওয়াজ ভেসে আসছে। ভিতরটা ভয় গুটিয়ে যাচ্ছে, তবুও সে পা চালালো। থেমে গেলে বোধহয় তার নিঃশ্বাসটাই থেমে যাবে। এই যে সুন্দরী চশমাওয়ালি আপু, একটু দাঁড়ান না। কথাটির সঙ্গে সঙ্গে 4-5 জনের সমস্বরে হাসির আওয়াজ ভেসে এলো। রোশনি এবার দৌড়ানো শুরু করলো। যে করেই হোক তাকে একটা সেফ জায়গায় যেতে হবে। সে টের পাচ্ছে তার পেছন পেছন ছেলেগুলো দৌড়ে আসছে আর তাকে ডাকছে, এই সুন্দরী দাঁড়াও না। দৌড়ানোর মাঝে রোশনির জুতা জোড়াও তার সাথে বেইমানি করে ছিঁড়ে গেল। সে কোনোরকম জুতোগুলো ফেলেই প্রাণপণে ছুটেছে। অনেকটা রাস্তা ছুটে হাঁপিয়ে গিয়েছে সে। আশেপাশে তাকে দেখল সে ছুটতে ছুটতে বেশ দূরে চলে এসেছে। দূরের বন্ধ দোকানটার ছাউনির নিচে ফোন কানে গুঁজে একটি ছেলে দাঁড়িয়ে আছে। সে দিকবিদিক ভুলে আবার ছুটতে শুরু করতেই থেমে গেল অবাক হয়ে। আবার দোকানটার পানে তাকালো। সে কি ভুল দেখছে? ওটা ওই গোমরামুখী ইঁদুরটা না? রোশনি এসব পর্যবেক্ষণের মাঝেই ছেলেগুলো তার কাছে চলে এলো। একটা ছেলে ওড়নার কোণা ধরে বলল, এবার কোথায় পালাবে সুন্দরী? রোশনি ভয়ে জমে যাচ্ছে, চোখ দিয়ে ক্রমাগত নোনা জল বইছে। সে ওড়না রেখে দোকানটার দিকে দৌড়ে গেল। পেছনের ছেলেগুলো অবাক হলো। তারা ভাবেনি এই মেয়ে আবার পালাতে চাইবে। রোশনি ছুটে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল জিদানকে আর ক্রমাগত বলে চলল, আমাকে বাঁচান প্লিজ মিস্টার এংরি বার্ড, আমি না হলে মরে যাব আজ। জিদান আহিলকে কল দেওয়াতে ব্যস্ত ছিল। তার স্বভাব হচ্ছে হুটহাট যেদিকে ইচ্ছে হয় বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। শহরের এ মাথা ও মাথা বাইক দিয়ে চক্কর কাটে। সে ভ্রমণ পিপাসু মানুষ, যেখানে মন চায় সে সেখানেই চলে যায়।
এজন্যই বাবার কাছ থেকে আরও বেশি বকা খেয়েছে। এদিকে আসার পথে হুট করে বাইকটা নষ্ট হয়ে গেল। সে বাইকটাকে সার্ভিসিংয়ে দিয়ে এদিকটায় গাড়ির জন্য অপেক্ষা করছিল। অমনি শুরু হলো ঝড়। যে সে ঝড় না, একদম কালবৈশাখীর তাণ্ডব। তখন সে ঝড়ের কবল থেকে বাঁচতে এই ছাউনির নিচে এসে আশ্রয় নিয়ে আহিলকে ফোন দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না। হুট করে পেছন থেকে কোনো মেয়ে এসে জড়িয়ে ধরায় তার মেজাজ সাত আসমানে উঠে গেল, কিন্তু মেয়েটির কণ্ঠস্বর শুনতেই সে অবাক হয়ে গেল। সে বিড়বিড় করে বলল, এটা তো সেই স্টুপিড মেয়েটার কণ্ঠস্বর। সে এক ঝটকায় পেছনে ঘুরে মেয়েটাকে এক ধাক্কায় সরিয়ে দিল। এরপর মেয়েটির মুখের দিকে তাকাতেই বিধ্বস্ত অবস্থায় রোশনিকে দেখে অবাক হয়ে গেল। চশমাটা ভিজে চুপচুপে কোনো রকমে চোখে ঠেসে আছে, গায়ে ওড়না নেই, জামাটাও বৃষ্টিতে ভিজে গেছে, চুল সব এলোমেলো হয়ে আছে, চোখ দুটিতে খেলা করছে রাজ্যের ভয়ে। মেয়েটাকে সরিয়ে দেওয়ার পর আবার এসে তার পেছনে নিজেকে লুকিয়ে ফেলার চেষ্টা করলো মেয়েটা। জিদান আবার পেছন ফিরে রোশনির দিকে তাকাতে যাবে, অমনি শুনল, হেই সুন্দরীটাকে এদিকে দে। জিদান তীক্ষ্ণ দৃষ্টিতে সামনে তাকাতে বুঝে ফেলল রোশনির এহেন অবস্থার কারণ। মেয়েটা ভয়ে নিজেকে আরও গুটিয়ে নিয়েছে। পেছন থেকে জিদানের পরিহিত শার্টটা মুঠোবন্দি করে বিড়বিড় করছে, প্লিজ হেল্প মি। জিদান এবার ঠান্ডা গলা জিজ্ঞেস করলো, কেন? মেয়েটা তোদের কি হয়? সেটা তোকে বলতে যাব কেন? শালা মেয়েটাকে এদিকে দে দ্রুত। না দিলে? জিদানের এহেন জবাবে ছেলেগুলো তেড়ে এলো ওকে মারতে। একটা ছেলে জিদানকে ঘুষি দিতে উদ্যত হলো, অমনি জিদান লাথি দিল ছেলেটির পেট বরাবর। এরপর একে একে সব কাঠটাকে মেরে আধমরা করে ফেলল। ছেলেগুলো ভাবতেও পারেনি এই ছেলে মারপিট পারে। ওরা ভেবেছিল একা একটা ছেলে, আর এদিকে ওরা এতজন এটাকে মেরে ফেলে রেখে মেয়েটাকে নিয়ে যাবে, কিন্তু এই ছেলেটা একাই তাদের উপর ভারী পড়ে যাবে ভাবিনি ওরা। জিদান ওদের দিকে ঝুঁকে হিসে বলল, মেয়েদের মায়ের চোখে বোনের চোখে দেখতে না পারলে বলে দে, তোদের চোখগুলো তুলে শকুনকে খাওয়াবো। ওরা সবাই মাথা নেড়ে বলল, নানা ভাই, আজ থেকে সব মেয়ে আমাদের মা বোন, ক্ষমা করে দেন ভাই, আর জীবনেও কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবো না। এখন যদি তোরা এখান থেকে না যাস তবে তোদের চোখ তুলে আমি কাবাডি খেলবো, আই শিওর। এহেন হুমকি শুনে ছেলেগুলো যে যেভাবে পারে ছুটে পালালো। ওরা প্রস্থান করতেই জিদান এগিয়ে গেল রোশনির দিকে। মেয়েটিকে দেখে বোঝা যাচ্ছে ভীষণ ভয় পেয়েছে। সে এক পলক রোশনির দিকে তাকিয়ে নিজের পরিহিত শার্টটা খুলে বাড়িয়ে দিল ওর দিকে। নাও, এটা পরে নাও। রোশনি প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো জিদানের পানে। জিদান সে দৃষ্টির পানে পলকেই বুঝে ফেলল। সে চোখ দিয়ে শাসালো মেয়েটাকে, ইশারা করলো শার্টটি নেওয়ার জন্য। রোশনি এক পলক নিজের দিকে তাকিয়ে দ্রুত জিদানের শার্টটি জামার উপরেই পরে নিল। তারপর জিদানের দিকে এগিয়ে এসে জিদানের হাত দুটি আঁকড়ে ধরে ডুকরে কেঁদে উঠল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি না থাকলে আজ আমার মরণ নিশ্চিত ছিল। জিদান এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নিল। তারপর ক্রন্দনরত মেয়েটার দিকে এক পলক তাকিয়ে ঝাড়ি দিয়ে বলল, তুমি এত সিসকাদুনি কেন? স্টুপিড গার্ল, আর এই রাস্তায় একা এসেছ কেন? কমন সেন্স নেই? নিজেকে সেভ যদি করতে না পারো তবে ঘর থেকে বের হও কেন? স্টুপিড কোথাকার। রোশনি তবুও কান্না করেই যাচ্ছে। এবার জিদান বিরক্ত হয়ে বলল, আর একবার নাক টানলে তোমাকে আমি এখান থেকে ফেলে রেখে চলে যাব। জীবনে কান্না ছাড়া আর কোনো কাজই বোধহয় তুমি ভালোভাবে পারো না, স্টুপিড। আমি ছোট চাচ্চুর সাথে দেখা করতে এসেছিলাম এদিকে। এই রাস্তায় না, চাচ্চুর বাসায় গ্রামে, এই বছরই শিফট হয়েছে এখানে চাকরির জন্য। তোমাকে একটা প্রশ্ন করলে 10টা কথা বলো, বাচাল কোথাকার। রোশনির ভয় এখনও কাটেনি, তবে মনে হচ্ছে এখনই বোধহয় আবার ছেলেগুলো চলে আসবে আর ওকে নিয়ে যেতে চাইবে। সে জিদানকে অনুরোধ করে বলল, আমাকে একটু বাসায় পৌঁছে দিবেন? আমাকে কি তোমার ড্রাইভার পেয়েছ? প্লিজ। ছেলেগুলো আবার চলে আসলে জিদান বুঝতে পারলো এই ভীতু মেয়ের ভয় কাটেনি, বরং খানিক আগের ঘটনাটা তার মনে বিশাল প্রভাব ফেলেছে, যার জন্য মেয়েটা বারবার ভাবছে এখনই বোধহয় ছেলেগুলো আবার চলে আসবে।
জিদান এবার নিজের মেজাজ খানিকটা নিয়ন্ত্রণ করে বলল, এই বৃষ্টির মধ্যে কিভাবে বের হবে? সমস্যা নেই, আমি যেতে পারবো। কেউ আসবে না, তুমি নির্ভয়ে দাঁড়াও। স্টুপিড, বৃষ্টিটা একটু কমলে আমি নিজে তোমাকে দিয়ে আসবো তোমার বাসায়। কিন্তু ওরা কেউ আসবে না, কিচ্ছু হবে না, আমি আসি তো। এই একটা বাক্যই যেন রোশনির সমস্ত ভয় ভীতি কেটে গেল। তার মনে হলো এই অ্যাংরি বার্ড লোকটা তার সাথে থাকলে কোনো বিপদই তাকে স্পর্শ করতে পারবে না। সে যতবার বিপদে পড়েছে তাকে বকাঝকা করেও শেষমেশ লোকটা তাকে বিপদ থেকে উদ্ধার করেছে। এই লোকটাকে ভরসা করা যায়। জিদান ফের আহিলকে ফোন করার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। তারা তো ধৈর্য নিয়ে এখানে দাঁড়িয়ে থাকার। একটু পর সে নিজেই রোশনিকে জিজ্ঞেস করলো, বৃষ্টিতে ভিজতে পারবে? হ্যাঁ। বিরক্তিতে জিদানের কপাল কুঁচকে গেল। সে ধমকে বলল, কি স্টুপিড, কথায় কথায় করো, ননসেন্স কোথাকার। কানে কি কম শোনো? জিজ্ঞেস করেছি বৃষ্টিতে ভিজতে পারবে কি না। হ্যাঁ পারবো, ওকে ফলো মি। জিদান দ্রুত কদমে বৃষ্টি মাথায় নিয়েই বের হলো সাউন্ডের নিচ থেকে। জিদানের পেছন পেছন রোশনিও এগিয়ে আসছে, তবে সে জিদানের পায়ের সাথে তাল মেলাতে পারছে না। এত দ্রুত হাঁটছে জিদান। রোশনিও হাঁটার চেষ্টা করলো জিদানের মতো করে, তবে রাস্তায় পাথরে লেগে রোশনির পা ছিলে যাচ্ছে। সামনে হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে গেল জিদান। পেছনে তাকিয়ে দেখে রোশনি তার থেকে অনেকটা দূরে ধীরে হাঁটছে। সে জোরে বলল, পায়ে কি জোর নেই তোমার, স্টুপিড? এবার রোশনি এক প্রকার দৌড়ে এসে জিদানের কাছাকাছি দাঁড়ালো। জিদানের দৃষ্টি গিয়ে পড়ল রোশনির পায়ের দিকে। সে ভুরু কুঁচকে তাকে জিজ্ঞেস করলো, তোমার জুতা কোথায়? তখন দৌড়াতে গিয়ে ছিঁড়ে গিয়েছিল। অ্যাকচুয়ালি আমি তোমাকে ঠিকই বলি, জানো না? সত্যি তুমি স্টুপিড গার্ল। এমন কথা শুনে রোশনি মুখ ফুলিয়ে তাকিয়ে রইল জিদানের দিকে। নিজের কথা শেষ করে পায়ের কেটস খুলে রোশনির দিকে বাড়িয়ে দিল। জিদান, নাও, পরে নাও এগুলো। রোশনি 2 কদম পিছিয়ে গিয়ে দ্রুত বলল, এমা না না, আপনার জুতা আমি পরলে আপনি কি পরবেন? আমার কথা ভাবতে হবে না তোমায়। নিজের পায়ের দিকে তাকিয়ে দেখো কি হাল করেছ। আমার পা শক্ত আছে, খালি পায়ে হাঁটলেও কিছু হবে না, কিন্তু তোমার পা দেখে মনে হচ্ছে খালি পায়ে আর 2 কদম বাড়ালেই পায়ের চামড়া খসে পড়বে। না না, আমি পড়তে পারবো না এগুলো। আপনি এমনি অনেক উপকার করেছেন, আমাকে বাঁচিয়েছেন, নিজের শার্টটাও পরতে দিলেন, এখন জুতাও? অসম্ভব, আমি পরতে পারবো না। ঠিক আছে, তবে এগুলো ফেলে দিচ্ছি বলে হাতের জুতো জোড়া ফেলে দিতে উদ্যত হলো জিদান। রোশনি দ্রুত ওর হাত ধরে ফেলল। কি করছেন? ফেলছেন কেন? আচ্ছা পড়ছি বলে অন্য কিছু ভেবে নাও, দয়া করছি তোমায়। আমি সামনে কোনো জুতার দোকান খোলা পেলে জুতা কিনে পরে নেব, নয়তো তোমাকে লেডিস জুতা কিনে দেব। ধন্যবাদ আপনাকে। এবার হাঁটবে নাকি তোমাকে ফেলে চলে যাবে, স্টুপিড? দুজন নিঃশব্দে পাশাপাশি হাঁটছে। বৃষ্টির ফোঁটা ছুঁয়ে দিচ্ছে তাদের শরীর। ঝড় থেমে গেছে অনেক আগেই, এখন শুধু রিমঝিম বৃষ্টি পড়ছে। বৃষ্টির ছাঁটে রোশনির চোখে থাকা চশমার কাঁচ বারবার ঘোলা হয়ে যাচ্ছে। একটু পরপর চোখ থেকে চশমা খুলে চশমার কাঁচটা পরিহিত শার্টটায় মুছে নিচ্ছে রোশনি। 306 নম্বর রুমে নক করতেই তাজরিন দেখল দরজাটা ভেতর থেকেই খোলা। সে 2 বার নক করে ভিতরে হালকা করে উকি দিতেই তার মুখের ওপর একটা শার্ট এসে পড়ল। তাজরিন বেশ বিরক্ত হয়ে মুখের ওপর থেকে শার্টটি সরিয়ে অবাক হয়ে গেল। একটা দামড়া ছেলে বাচ্চাদের মতো ডান্স করছে আর হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে। সেই ছেলেটি বোধহয় শার্টটি এভাবে ফেলেছে। তাজরিন গলা খাকারি দিয়ে বলল, এক্সকিউজ মি স্যার। ছেলেটি হুট করে তাজরিনের দিকে তাকালো, তারপর ধীর কদমে এগিয়ে এসে হাত বাড়িয়ে বলল, হ্যাঁ আই অ্যাম শাহজাহান খান অ্যান্ড ইউ। তাজরিন সে কথা এড়িয়ে গিয়ে বলল, স্যার আপনার টাওয়েলটা। ও থ্যাঙ্কস, মোস্ট ওয়েলকাম স্যার। বলে তাজরিন তৎক্ষণাৎ সে স্থান ত্যাগ করলো। একটিবার পিছু ফিরে চাইলেই বোধহয় দেখতে পেত স্থির 2টো চোখের অবাক করা চাহনি। আনভিশা বিছানায় গোল হয়ে বসে বই পড়ায় মগ্ন। বাহিরে বৃষ্টি হচ্ছে। আপাতত সে বাসায় একা। তাজরিন কাজে আছে আর রোশনি এখনও তার চাচ্চুর বাসা থেকে ফেরেনি, তাই একা সময়টা সে বই পড়ে কাটাচ্ছে। পড়ার মাঝেই তার ফোনটা শব্দ করে বেজে উঠল।
সে কলটি রিসিভ করে কানে ধরে সালাম দিল। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। তুই কালকের মধ্যে বাড়ি ফিরছিস? মানে আমি অসুস্থ, কিছু জানি না। তুই কালকেই বাড়ি না এলে তোর আর আসতে হবে না, আমি মরলে পরে দেখতে আসিস। আম্মু, এসব কি বলছো? কি হয়েছে তোমার? তুমি অসুস্থ, এটা আমাকে আগে কেন জানাওনি? কি হয়েছে বলো আমাকে, এসে না হয় দেখিস। বলেই কলটি কেটে দিল মিসেস চৈতালি। আনভিশা চিন্তায় পড়ে গেল। কি হলো তার মায়ের? সে ঝটপট বিছানা থেকে উঠে ব্যাগ গুছিয়ে নিল। মা অসুস্থ শোনার পর বসে থাকা যায় না। সে ঠিক করলো কাল ভোরবেলায় রওনা দিবে নিসর্গপুরের উদ্দেশ্যে। নিশুতি নেমে এসেছে চারিদিকে, কেবল শোনা যাচ্ছে ঝিরঝিরে বৃষ্টির আওয়াজ। দুই মানবী পাশাপাশি নিঃশব্দে হাঁটছে। শীতল হাওয়া ছুঁয়ে দিচ্ছে তাদের তনু মন। থেমে থেমে হঠাৎ বিদ্যুৎ চমকাচ্ছে। সে আলোয় থেকে থেকে চারিপাশ আবছা দেখা যাচ্ছে। তারা যে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে সেটি একদম জনমানব শূন্য। দূরে দেখা যাচ্ছে কিছু ঘরবাড়ি। দূরে জনবসতির দেখা পেয়ে রোশনির অন্তরস্থলে খানিকটা স্বস্তি মিলল। তার ছোট চাচুর বাসাটা এই গ্রাম সাইডে হলেও এখানে সে এই প্রথম এসেছে বলে এতটা বেকায়দায় পড়তে হচ্ছে তাকে। এই রাস্তা থেকে শুরু করে এখানকার মানুষজন, পরিবেশ সবটাই তার নিকট বড্ড আছে না। ভাগ্যে সেই ইংরি বাট্টার সাথে দেখা হয়েছিল, তা না হলে এতক্ষণে রোশনি বোধহয় বেঁচেই থাকতো না। এখানে আসার সময় তার ছোট চাচু তাকে বাস স্ট্যান্ড থেকে বাসা অবধি নিয়ে গিয়েছিল, কিন্তু ফিরে যাওয়ার সময় সে নিজেই পণ্ডিতি করে, ইমোশনাল ড্রামা করে বলেছে সে খুব বড় হয়েছে, এখান থেকে একা ঢাকা ফেরা তার জন্য কোনো ব্যাপারই না। এখন রোশনি উপলব্ধি করতে পারছে একা ঢাকা ফেরার সিদ্ধান্তটা কতখানি ভুল ছিল। আশেপাশে ঝোপঝাড়ে ঘেরা পরিবেশে রোশনির ভয় ভয় লাগছে। সে শুনেছে এমন পরিবেশে বিভিন্ন পোকামাকড় থেকে শুরু করে সাপ পর্যন্ত থাকে। সে সতর্ক দৃষ্টিতে আশেপাশে নজর বুলালো। বিজলির আলো আর সামনে ধীর কদমে এগিয়ে চলা মানবটির ফোনের ফ্ল্যাশ লাইটের আলো ছাড়া চারিপাশ দেখার আর কোনো উপায় নেই। বেখেয়ালি মনে এদিক ওদিক নজর ঘোরাতে গিয়েই তার মনে হলো পাশে ঝোপের আড়ালে কিছু একটা নড়ছে। ভয়ে তার জান যায় অবস্থা। সে সামনে হাঁটতে থাকা মানবটির একটি হাত আঁকড়ে ধরল তীব্রভাবে। ভয় কাতুরে স্বরে পাশে থাকা মানবটির উদ্দেশ্যে সে বলল, শুনছেন? আপনার ফোনের ফ্ল্যাশটা একটু এদিকে ধরুন না প্লিজ। জিদানের হাঁটার গতি তখনই থেমে গিয়েছিল যখন পেছনে হাঁটতে থাকা মানবী দৌড়ে এসে তার একটি হস্ত আঁকড়ে ধরল। একবার নিজের হাতের দিকে তাকিয়ে আবার ফোনের ফ্ল্যাশটা পাশের ঝোপঝাড়ে ধরল জিদান। তখন রোশনির চোখ বড় বড় করে তাকিয়ে দিল এক চিৎকার। সে সাপ! আজব! সাপ দেখে এমন বাদর নাচার কি হলো? আমার কানটা বোধহয় গেল আজ। আনবেয়ারেবল গাল কোথাকার! এটাকে সরান। এমন প্রত্যুত্তরের বিপরীতে জিদান কিছু বলতে যাবে তখনই আবার রোশনি চিৎকার দিয়ে বলল, এটাকে সরান বলছে এখান থেকে। এমন সময় সামনের বাড়িগুলো থেকে কিছু লোক বেরিয়ে এলো। ওরা হাঁটতে হাঁটতে কখন বাড়িগুলোর কাছে চলে এসেছিল ওদের খেয়ালই ছিল না। লোকগুলো তাদের দিকে টর্চ লাইটের আলো ধরল। হুট করে সামনে থেকে আসা টর্চ লাইটের তীক্ষ্ণ আলোয় দুজনেই চোখ বন্ধ করে নিল। লোকগুলো ওদের প্রশ্ন করে চলেছে, তোমরা কারা এই রাইতের বেলায় এখানে কি? রোশনি ধীরে ধীরে চোখ খুলে ফের চিৎকার করে বলল, আঙ্কেল, সাপ! লোকগুলো ভুরু কুচকে বলল, সাপ? কই সাপ? রোশনি ঝোপঝাড়ের দিকে আঙুল তাক করে বলল, ওই তো ওখানে। জিদানের ইচ্ছে করছে রোশনিকে তুলে আছাড় দিতে। এই মেয়ে যেখানেই যাবে কোনো না কোনো গন্ডগোল বাঁধবেই। এখন বাজে রাত 9টা। গ্রামের মানুষদের জন্য 9টা অনেক রাত, আর সেটা যদি হয় বৃষ্টিমুখর তবে তো তা গভীর রাতের সমান। এত রাতে এখানে চিৎকার দেয়া মানে জেসে পড়ে বিপদ ডেকে আনা। সে বিড়বিড় করে বলল, রেডিকিউলাস। লোকগুলো রোশনির কথা মতো ঝোপঝাড়ের দিকে টর্চ লাইটের আলো তাক করল। তারা সেখানে সত্যি সত্যি সাপের দেখা পেল। তবে সাপটি দেখে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ সাপটি ধূসর দড়ি সাপ। এই সাপটি বিষহীন সাপ। প্রাণীকুলের জন্য এটি মোটেও ক্ষতিকারক না। তবে বোকা রোশনির জাত ভেদ প্রজাতি দেখে সাপ চিনে না, তার জন্য সাপ মানে একটি আস্ত আতঙ্কের অপর নাম। লোকগুলোর মধ্যে একজনের হাতে লাঠি ছিল। সে সাপটিকে লাঠি দ্বারা ভয় দেখে তাড়িয়ে দিল। সাপটি পালিয়ে যেতেই রোশনি স্বস্তি পেল। লোকগুলো আবার তাদের দিকে প্রশ্ন ছুড়ে দিল, তোমরা কারা?
এখানে কি করতেছে এই সময়? জিদানকে কিছু বলার সুযোগ না দিয়ে রোশনি অনর্গল বলে গেল, আসলে আঙ্কেল আমরা ঢাকা যাচ্ছিলাম, কিন্তু বৃষ্টির জন্য কোনো গাড়ি পাচ্ছিলাম না, তাই হেঁটে যাচ্ছিলাম, কিন্তু আপনারাই বলুন এতটা রাস্তা কি পায়ে হেঁটে যাওয়া যায়? আঙ্কেল আপনাদের বাড়িতে কি একটু আশ্রয় পাওয়া যাবে? শুধু এই রাতটুকুই থাকবো, কাল সকাল হলেই আমরা রওনা দেব। লোকগুলো সরু চোখে পর্যবেক্ষণ করলো ওদের দুইজনকে। রোশনির পরনে নিজের 3 পিসের ওপর জিদানের শার্টটা, পায়ে জিদানের কেটস, চুল এলোমেলো বাতাসে উঠছে, চোখ মুখের অবস্থাও বিধ্বস্ত। অন্যদিকে জিদানের পরনে একটি সফেদ রঙা টি শার্ট, খালি পায়ে আর বরাবরের মতো সেট করা চুলগুলো আজ বাতাসের দাপটে এলোমেলোভাবে কপালে পড়ে আছে। রোশনি এক হাতে জিদানের একটি হাত শক্ত করে ধরে আছে। তখন ভয়ের ছুটে যে জিদানের হাত আঁকড়ে ধরেছিল তা আর ছাড়ার খেয়াল ছিল না তার। জিদানের কপালে শিরোপশিরে দৃশ্যমান হচ্ছে, না জানি এই বোকামিতে খেসারত তাকে কিভাবে দিতে হয়। কেন যে সে এই মেয়েকে সাহায্য করতে গেল, এবার তার আফসোস হচ্ছে। লোকগুলো কতক্ষণ সুচালু দৃষ্টিতে তাদের পর্যবেক্ষণ করে বলল, সে না হয় আশ্রয় দিলাম, কিন্তু তোমরা একজন আরেকজনের কি হও? এই প্রশ্ন উত্তর দিতে খানিকটা বেগ পেতে হলো রোশনির। একটু ভেবে বলল, বন্ধু, আমরা একেবারে বন্ধু হই। এবার জিদানের রাগ যেন সীমা অতিক্রম করেছে। এই মেয়েটা তার সামনে ভয় গুটিয়ে থাকে, তবে আজ কথার ফুলঝুরি খুলেছে কেন? কি হতে এমন? আজ যদি একটু চুপ থাকতো, জিদান সুন্দর করে পরিস্থিতি সামলে নিত, কিন্তু না, জিদানকে কোনো রকম কথা বলার সুযোগ না দিয়েই এই মেয়ে একের পর এক কথা বলেই যাচ্ছে। তা যদি মাথা খাটি উত্তর দিত তবু ভালো হতো, কিন্তু এই বোকা মেয়ে এবার বোধহয় বড়সড় বোকামি করে বসল। লোকগুলো নিজেদের মুখ পানে সে একজন আরেকজনকে কি যেন ইশারা করলে। এরপর একজন লোক সামনে এগিয়ে এসে বলল, আহো তোমরা আমাগো লগে। জিদান সাথে সাথে বলল, না আঙ্কেল ধন্যবাদ, আমরা ঢাকায় ফিরে যেতে পারবো। সাথে সাথে রোশনি জিদানের টি শার্টের কোনা ধরে টান দিয়ে ফিসফিসে বলল, এই এত রাতে আপনি গাড়ি কোথায় পাবেন? ওনারা যেহেতু সাহায্য করতে রাজি হয়েছেন, চলুন না ওনাদের সাথে। জিদান কটমটিয়ে চাইল রোশনির দিকে। সে পারছে না রোশনিকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলতে। কত বড় আহাম্মক এই মেয়ে! মাথায় ঘিলু বলতে কিছু নেই মেয়েটা। লাগবে না কেন? অবশ্যই লাগবে, আহো তোমরা আমাকে সাথে। রোশনি এবার জিদানের হাত ছেড়ে লোকগুলোর পিছে যেতে যেতে জিদানকে ভেংসি কাটল। রোশনির মনে হচ্ছে লোকগুলো অত্যন্ত ভালো এবং আন্তরিক। এই খাড়ুস লোকটা বেহুদা তামাশা করছে। যাক, সে একা ঢাকা, রোশনি কাল সকালেই ফিরবে। জিদানের চোখ গরম করে তাকালেও বিশেষ লাভ হলো না। অগত্যা বাধ্য হয়ে তাকেও যেতে হলো লোকগুলোর পিছু পিছু। এই তাজ, রোশনি বোধহয় আজ ফিরবে না, হয়তো বৃষ্টির কবলে পড়ে তার ছোট চাচুর বাড়িতে রয়ে গিয়েছে। তাজ কিছুক্ষণ ভেবে বলল, হতে পারে। 10টা বাজতে চললো, এই মেয়ের এখনো যেহেতু দেখা নেই, তার মানে হয়তো আজ ফিরবে না। কিন্তু গাধীটা জানাবে তো সে কথা। উল্টো ফোন বন্ধ করে রেখেছে। আরে ওর ফোনে হয়তো চার্জ নেই, গ্রামের বাড়ি তো হয়তো বিদ্যুৎও নেই, না হলে ঠিকই ফোন দিত। ইস, আমি যে কেন ওর ছোট চাচুর নাম্বারটা রাখলাম না। ওর ফোনে না হয় চার্জ নেই, কিন্তু অন্য কারোর ফোন থেকেও তো অন্তত একটা কল করতে পারতো। আসুক, কাল দেখাবো মজা। ও আস্তে আস্তে বোধহয় আমি নিসর্গপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। ওর সাথে তবে দেখা হবে না আমি ফেরার আগ অবধি। হ্যাঁ রে, আন্টি কি বেশি অসুস্থ? আনবিশা ভাবুক হয়ে বলল, কি জানি, আমাকে কিছুই বলেনি, রাগ দেখিয়ে ফোন কেটে দিয়েছে। এরপর কতগুলো কল দিলাম, ধরলই না। আমার যে টেনশন হয় সেটা কি আম্মু বোঝে না? তাজরিন সোফা থেকে উঠে এসে আনভিশাকে জড়িয়ে ধরে বলল, মন খারাপ করিস না আনভি, ইনশাল্লাহ আন্টির কিছু হবে না। তুই কালকে আমাকে ফোন করে জানাস কি অবস্থা। জামা কাপড় সব গুছিয়ে নিয়েছিস? সব ডান, বেশি কিছু নিচ্ছি না। বাড়িতেও আমার অনেক কাপড় আছে, আম্মু সেগুলো সযত্নে আলমারিতে তুলে রেখেছে। আমি বাড়িতে গেলে সেগুলোই পরি, তাই জামা কাপড়ের ঝামেলাটা নেই। বই নিয়েছি কয়েকটা, আর দরকারি কিছু জিনিস নিয়েছি, এই তো। আর কি বা আছে আমার নেওয়ার মতো? আচ্ছা চল খেয়ে নেই, গাধীটা মনে হয় আজ আসবে না, অপেক্ষা করে লাভ নেই। চল। তোমরা কি কবুল কইবা নাকি বাইন্দে রাখমো? অসম্ভব, আপনারা অন্যায় করেছেন। আমাদের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়াটা আপনাদের কত বড় অন্যায় সেই বিষয়ে কোনো ধারণা আছে? আমি আপনাদের নামে পুলিশ কেস করব। তোমরা রাস্তায় নষ্টামি করতে পারবা, আর আমরা বিয়ে দিতে চাইলেই আমরা অন্যায় করি? আজকালকার পোলাপাইন
লাশ শরম সব পানিতে ধুয়ে খাইছে। রোশনির কান দুটি ঝাঁঝা করছে। এর আগে তার চরিত্রে কেউ আঙুল তোলেনি, অথচ কিছুক্ষণ আগে যেই লোকগুলোকে বিশ্বাস করে এখানে এলো তারাই কিনা সুন্দর করে তার চরিত্রে কালিমা লেপে দিচ্ছে। লজ্জায়, অপমানে, ঘৃণায় তার ইচ্ছে হচ্ছে মরে যেতে। একটি নারীর কাছে সব থেকে বড় হচ্ছে তার সম্মান, তার চরিত্র। এই দুটো জিনিসের সামান্যতম আঁচ লাগলেও সেটা সরে নেওয়া যায় না, তার থেকে মৃত্যু উত্তম মনে হয়। আর এরা তো সরাসরি রোশনিকে বাজে মেয়ে বলছে, আর তার দোষেই বেচারা জিদানের চরিত্র দাগ লাগিয়ে বাজে ছেলে উপাধিতে ভূষিত করেছে। সে এত বোকা কেন যে মানুষটা তাকে এতটা সাহায্য করলো, শেষমেশ তাকেই বিপদে ফেলে দিল সে? রোশনির চোখ দিয়ে অঝোর ধারায় বর্ষণ হচ্ছে। সে ডুবে গেল কিছুক্ষণ আগের ভাবনায়। কিছুক্ষণ আগে লোকগুলো তাদের এনে একটা ঘরে বসে নাস্তা দিল খাওয়ার জন্য। বাড়ির গৃহিণীরাও ততক্ষণে দরজা দিয়ে উকি ঝুঁকি দিয়ে তাদের পরখ করছে সূক্ষ্ম দৃষ্টিতে। রোশনি পেটে খিদে থাকায় সে এত কিছু না ভেবে খেয়ে নিল নাস্তা, কিন্তু জিদান পানিটা অবধি ছুঁয়ে দেখল না। রোশনির খাওয়া শেষ হতেই লোকগুলো ঘরে ঢুকলো, সাথে মুরব্বি গোছের হুজুর টাইপের একজনকে নিয়ে। তারপরে শুরু হলো কাহিনী। রোশনি আর জিদানকে জড়িয়ে নানা রকম বাজে কথা বলা বলি, তাদের জোর জবরদস্তি করে বিয়ে দিতে চাচ্ছে এরা। জিদান তখন এর আগে এদের সাথে চিল্লাপাল্লা শুরু করে দিল। একটা লোক তখন তেরেলো জিদানকে মারতে, কিন্তু মুরব্বি গোছের লোকটা হাতের ইশারায় থামিয়ে দিল লোকটাকে। তারপর জিদানকে বলল বিয়ে দেব না, যদি সে তার বাবা মাকে ডাকিয়ে নিয়ে আসে তাহলে। জিদানও সেই কথা মেনে নিয়ে ডায়াল করলো বাবার নাম্বারে, কিন্তু বিধিবাম নেটওয়ার্ক না থাকার কারণে কল ঢুকলো না। অগত্যা তাদের আবার শিকার হতে হলো লোকগুলোর পিড়াপিড়ির। লোকগুলোর ভাষ্যমতো এখন বিয়ে না করলে তাদের বেঁধে রেখে দিবে এখানে। অতিরিক্ত ভয়ে রোশনির হাত পা সমানে কাঁপছে। উপরন্তু লোকগুলোর কথায় ঘৃণায় গা গুলি উঠছে। ফের চিল্লাচিল্লিতে রোশনি বর্তমানে ফিরল। একটা লোক এসে জিদানকে জোরে ঘুষি দিল। বাকিরাও জিদানকে মারতে সামনে এগোচ্ছে। তখনই রোশনি সবাইকে অবাক করে দিয়ে জোরে চিল্লিয়ে বলে উঠল, আমি রাজি, প্লিজ ওনাকে মারবেন না আপনারা, আমি ওনাকে বিয়ে করতে রাজি। জিদান অবাক হয়ে তাকালো রোশনির পানে। মেয়েটার হাত পা কাঁপছে প্রচণ্ড ভয়ে, তবুও তাকে বাঁচাতেই বুঝি এই পদক্ষেপ নিল মেয়েটি। লোকগুলো থেমে গেল তৎক্ষণাৎ। হই হই করে বলে উঠল, হুজুর আপনি বিয়ে পড়ান, মাইয়া রাজি হয়েছে, কিন্তু আমি রাজি না, আমি এই বিয়ে কিছুতেই করব না। আমার জীবনটাকে কি আপনার মগের মূল্য পেয়েছেন? তা রাজি হইবি কেমনে? আকাম করার সময় তো জীবনের কথা মনে থাকে না, এখন আইসো জীবনের কথা কইতে? এখন তুই রাজি না হইলেও এই বিয়ে তরে করতেই হইব। কতবার আর বলতে হবে আমরা কোনো রকম অন্যায় কিছু করিনি, আর দেখি আমার ইচ্ছের বিরুদ্ধে জোর করে কিভাবে বিয়ে দেন আপনারা। চোর চুরি করে এইটাই কয়, আমি চুরি করি নাই। তুই বিয়া না করলেও এই মুহূর্তে এইখানেই এই মাইয়ার বিয়া হইব। আমাকে গ্রামে আইসা আকাম করে চলে যাইবা, তা তো হইব না। এই মাইয়ারে তুই বিয়া না করলে আমাকে গ্রামের কেউর লগেই বিয়ে হইবে এই মাইয়ার। জিদান আশ্চর্য হয়ে তাকিয়ে রইল ওদের দিকে। মানুষের মন মানসিকতা কতটা নীচ হতে পারে তা এদের না দেখলে সে বুঝতই না। আকরাম আলী, তুমি বিয়ে করবা এই মাইয়ারে? তখনই পেছন থেকে আকরাম আলী নামক লোকটি রোশনিকে খানিক পর্যবেক্ষণ করে পান খাওয়া দাঁতে হাসতে হাসতে জবাব দিল, আগে আমার কোনো আপত্তি নেই। হনো মাইয়া, আকরাম আলীর বউ মইরা গেছে 4 বছর আগে। বেটা বিয়ে করার লাগে পাত্রী খুঁজতেছিল, এখন তোমার যেহেতু এই পোলা বিয়ে করতো না, আর কোনো ভালা ঘরের কেউ তোমার নিত না, তাইলে এইখানে আকরাম আলীর লগেই তোমার বিয়ে হইব। জিদান প্রচণ্ড রাগে ফেটে পড়ে তেরে এলো লোকগুলোকে মারতে। রোশনি তৎক্ষণাৎ জিদানের হাত আঁকড়ে থামিয়ে দিল। কান্না ভেজা দৃষ্টিতে জিদানের চোখের দিকে তাকিয়ে ডানে বায়ে মাথা নাড়ল। কে জানে রোশনির ওই দৃষ্টিতে কি ছিল। জিদান তখনই কিছু না ভেবে উচ্চস্বরে বলল, আমি রাজি বিয়ে করতে। তারপর আর কি? তখনই হুজুর গোছের লোকটি কাগজপত্র মেলে দুজনের নাম, পরিচয়, ঠিকানা নিয়ে কী সব লেখালেখি করলো। দুজন মহিলা এসে রোশনির মাথায় বড়সড় এক টকটকে লাল ওড়না পরিয়ে ঘোমটাটা দিয়ে দিল। সেখানকারই দুজন লোক সাক্ষী দিল বিয়ের। কিছুক্ষণ পরে কবুল নামক শব্দ আর একটি সাইনের মাধ্যমে তারা বাধা পড়ল এক পবিত্র বন্ধনে। একে অপরের নাম জুড়ে গেল একত্রে। ধর্মীয়ভাবে তারা হয়ে গেল স্বামী স্ত্রী। বিয়ে পড়ানোর শেষে কাজী একটি কাগজ এগিয়ে দিল জিদানের দিকে। জিদান কাগজটি ছো মেরে নিয়ে রোশনির হাত ধরে জোরের কদমে পা চালিয়ে বের হলো অচেনা বাড়িটি থেকে। বাড়ি থেকে কিছুটা দূর গিয়ে জিদান শুধু রোশনিকে একটা প্রশ্নই করলো, হেঁটে যেতে পারবে?
রোশনি যেন একটা ঘোরে আসছে, সে বিশ্বাস করতে পারছে না এই অতিরিক্ত বদমেজাজি লোকটা এখন থেকে তার হাজব্যান্ড। সে এক পলক তাকালো তার হাত ধরে রাখা হাতটির দিকে, ঘরের মধ্যেই সে উত্তর দিল ব্যাস। আর কোনো কথা না বলে সেভাবে হাত ধরে এক প্রকার রোশনিকে টেনে নিয়ে 1 ঘন্টার পথ পায়ে হেঁটে পাড়ি দিল বাস স্টপেজে পৌঁছালো জিদান। রোশনির পা দুটো ব্যথা হয়ে গেল হাঁটতে হাঁটতে, সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। সে বসে পড়ল বাস স্টপেজে রাখা একটি বেঞ্চে। জিদান সেদিকে একবার তাকিয়ে চলে গেল টিকিট কাউন্টারে। সেখানে গিয়ে জানতে পারলো ভোর 4:30-এর দিকে এদিক থেকে একটি বাস রওনা দিবে ঢাকার উদ্দেশ্যে। সে ফোনে সময় দেখলো, এত সব কাহিনীর মধ্যে কিভাবে রাত 3টা বেজে গেল বুঝলই না। যাক, ভালোই হলো, অপেক্ষা অতটা দীর্ঘ হবে না ভেবেই হাঁপ ছাড়লো। এক পলক তাকালো দূরে বেঞ্চে থাকা রোশনির দিকে। তারপর বাস স্টেশনে 1 ঘন্টা 30 মিনিট সে হাঁটাহাঁটি করে কাটিয়ে দিল। নির্দিষ্ট সময় ঢাকাগামী বাস এসে হাজির হলো। সে রোশনির কাছে গিয়ে কোনো রকম কথা ব্যতীত তার হাত দ্বিতীয়বারের মতো আঁকড়ে ধরে উঠে গেল বাসে। নির্দিষ্ট সময় পর বাস ছেড়ে দিল। দুজনে পাশাপাশি সিটে বসে রওনা দিল গন্তব্যে। কিন্তু গন্তব্য এক হলেও তাদের পথটা কি আদৌ এক হবে? বৈশাখী ঝড়েতে আমাদের ঘরেতে হয়েছিল সেই যে দেখা, তখন থেকেই যেন আনমনা মন, আর উঠান লাগে শুধু বেঁকা, আমার উঠান লাগে শুধু বেঁকা, চল পালাইয়ে যাই। তাজরিন আনমনা হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল গন্তব্যে গুরুগ্রাসী সব। কিন্তু হুট করে পিছন থেকে এমনতর গান ভেসে আসায় তার চরণদ্বয় থমকে গেল। সে পিছু ফিরে তাকালো, সূক্ষ্ম দৃষ্টিতে তাকালো, কিন্তু তাকাতেই তার সেই দৃষ্টিতে খেয়ে গেল বিস্ময়। সে নিজ মনে বিড়বিড় করে বলল, এই ছেলে তো হোটেলেই সেই ছেলেটা, কি যেন নাম বলেছিল? হ্যাঁ, মনে পড়েছে, শাহজাহান খান। কিন্তু এই ছেলে এখানে কি করছে? দেখে তো মনে হচ্ছে আমার পিছনে আসছে। জিজ্ঞেস করবে না করেও জিজ্ঞেস করে ফেললো, এক্সকিউজ মি, আপনি কি গানটা আমাকে উদ্দেশ্য করে গাইলেন? ছেলেটির ঠোঁটের কোণায় খেলে গেল দুষ্টু হাসি। সে হাসি বজায় রেখে সে উত্তর দিল, যদি ভাবেন আপনাকে উদ্দেশ্য করে গেছি তবে হয়তো তাই। অদ্ভুত তো, রাস্তায় অচেনা মেয়ে দেখলে কি এমন করেন নাকি আপনি? অচেনা কোথায়? আমি কি আপনাকে চিনি? তো তা তো জানি না, তবে আমি আপনাকে চিনি। তাজরিন এবার দুহাত ভাঁজ করে বলল, বেশ তো, বলুন আমি কে? তাজরিন রেহমাত। তাজরিন বেশ অবাক হলো, তার মানে কি সত্যি এই ছেলে কোনোভাবে তার পরিচিত? কিন্তু সেরকম হলে তো তার মনে থাকার কথা। তার যতদূর মনে পড়ে ছেলেটিকে হোটেলের 306 নম্বর রুমেই প্রথম দেখেছে সে, এবং এটা দ্বিতীয় সাক্ষাৎ। পরক্ষণে টনক নড়ল। ও যেই হোটেলে কাজ করে সেখানকার কর্মচারী থেকে শুরু করে রিসিপশনিস্টদেরও ড্রেস কোড দেয়া, আর সেখানে ছোট করে ব্রোচ দিয়ে সবার ড্রেসে সবার নাম লেখা থাকে। সেই নাম দেখেই বোধ হয় তার নাম জেনেছে ছেলেটা। আপনার বাসা কোথায়? সে কি, আপনি আপনার বাসার ঠিকানা জানেন না? বেশ তো, তবে আমি আপনার শ্বশুরবাড়ির ঠিকানা বলছি। হোয়াট? আমি আমার বাসার ঠিকানা জানবো না কেন? তাছাড়া আমার তো বিয়ে হয়নি, শ্বশুরবাড়ি আসবে কোত্থেকে? কেন জানেন না? তা তো আপনি ভালোই বলতে পারবেন, এখন বিয়ে না হলেও একদিন তো হবে। আর আপনার সেই ভবিষ্যৎ শ্বশুরবাড়ির ঠিকানাটাই আমি জানি। তাজরিন বেশ মজা পেল ছেলেটার কথায়। সে স্বভাব সুলভ ঠোঁটের কোণে মুচকে হাসি এনে জিজ্ঞেস করলো, ওকে, তাহলে বলুন আমার ভবিষ্যৎ শ্বশুরবাড়ি কোথায়? আমার বাসায়। এবার তাজরিন সশব্দে হেসে দিল, হাসতে হাসতে বলল, ফ্লার্টিং ভালো পারেন আপনি, তবে ভুল মানুষের সাথে ফ্লার্ট করতে এলেন। ভুল মানুষের সাথে নাকি ঠিক মানুষের সাথে সেটা সময়ই বলবে। ওকে, এবার বলুন আমাকে কিভাবে চিনেন? ও মা, ভুলে গেলেন? সেদিন হোটেলেই তো আমাদের দেখা হলো। তা হয়েছিল, তবে দেখা হলেই কি পরিচিত হয়েছে মানুষ? তবে কিভাবে হয় বলুন? আমরা না হয় সেভাবেই পরিচিত হব। পরিচিত হবার প্রয়োজন বোধ করছি না। আমি করছি। তো আমি কি করব? পরিচয় দিবেন? কখনই না। ওকে, সমস্যা নেই, ভবিষ্যৎ শ্বশুরের মেয়ের পরিচয় আমি বের করতে পারবো। তাজরিন কোনো কথা না বলে আবার হাঁটা ধরল সামনের দিকে। অন্যদিকে শাহজাহান খান নামক লোকটি চোখে সানগ্লাস পরে গুনগুন করতে করতে তার পিছু পিছু আবার আসছে। থার্সডে দিলাম রিয়াকে, ফ্রাইডে দিলাম দিয়াকে, স্যাটারডেটা প্রিয়াকে, দিল তো দেয়নি কাউকে, আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও। তাজরিন আবার থেমে জিজ্ঞেস করলো, এই আপনি আমার পিছন পিছন আসছেন কেন? লোকটা অবাক হয়ে বলল, আপনার পিছু আসছি নাকি?
না, ভূতের পিছু যাচ্ছেন। আপনি তো ভূত নেই। ধুর, আপনি যদি পিছনে এসেছেন তো আপনার ঠ্যাং ভেঙে গলায় ঝুলিয়ে দেব। আপনি ফাইটিং পারেন? প্র্যাকটিক্যালি দেখাবো। ছেলেটা চোখ থেকে সানগ্লাসটা নামিয়ে এক চোখ টিপে বলল, দেখাতেই পারেন, আমি মাইন্ড করব না। তাজরিন তৎক্ষণাৎ ছেলেটাকে ঘুষি দিতে উদ্যত হলো, কিন্তু কী ভেবে আবার হাতটা নামিয়ে নিয়ে হাঁটা শুরু করলো। আবার ছেলেটা শীষ বাজাতে বাজাতে তার পিছু নিল। তাজরিন সেটা টের পেয়ে হাঁটতে হাঁটতে গাইতে শুরু করলো, ওরে মন কথা শোন, যাবি চল বান্দরবন, বানরের মতো সবাই ঝুলবি নাকি বল, ওরে বাঁচাও আমায়, ওরে বাঁচাও আমায়, একটা বানর আমার পিছু নিয়েছে, সেই বানর আমার গান শুনেছে, ও বন্ধুরা সেই বানর আমার গান শুনতেছে। এমন গান শুনে শাহজাহানের পদযুগল সেখানেই থেমে গেল। সে তার ইহজীবনে বোধহয় এমন গান শোনেনি। তার অবাক হওয়ার সুযোগ দিয়ে মেয়েটিকে চোখের পলকে কোথায় যেন হারিয়ে গেল। আম্মু, তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারো? তোর যেটাতে ভালো হয় আমি সেটাই করছি। একা একা ঢাকা শহর থাকিস, আমি এদিকে চিন্তায় মরে যাই। বিয়েটা হলে অন্তত কিছুটা হলেও আমি চিন্তামুক্ত হতে পারবো। মানে বলানি কনেই হুট করে বিয়ে? এটা সম্ভব আম্মু? তুমি না বলো তোমরা অনেক বড় হবে, নিজের পায়ে দাঁড়াবে। তাহলে নিজের পায়ে দাঁড়ানোর আগে কেন আমার পায়ে শিকল পেরিয়ে দিচ্ছ পড়িয়ে? স্বপ্ন যেহেতু ভাঙবেই, তবে স্বপ্ন দেখাতে শিখালে কেন? এখন শুধু বিয়েটা দিচ্ছি আনভি, তোমার ফাইনাল পরীক্ষার পর উঠিয়ে নিবে, আর ওরা তোমার পড়াশোনায় অথবা নিজের পায়ে দাঁড়ানোতে বাধা দেবে না। তোমার ফারিয়া আন্টিকে তো তুমি চিনো, ছোটোবেলায় দেখেছো, যদিও মনে থাকার কথা না, কিন্তু তোমার আন্টি, তার পরিবার ও তার ছেলে অনেক ভালো মানুষ। তারা তোমায় আমার থেকেও ভালোভাবে আগলে রাখবে। আচ্ছা আম্মু, আমি তোমার কথা রাখবো, ফারিয়া আন্টির ছেলেকেই বিয়ে করব, তবে এখন না আম্মু, আর 5টা বছর আমাকে একটু সময় দাও প্লিজ আম্মু। দেখ আনভি, আমার শরীরটা আজকাল ভালো যাচ্ছে না, বাঁচবো নাকি মরবো সেটারও গ্যারান্টি নেই। এই নিষ্ঠুর পৃথিবীতে তোকে একা রেখে আমি মরেও শান্তি পাবো না মা আমার। তোর আম্মুকে তুই বিশ্বাস করিস তো? তোর আম্মু খারাপ হবে এমন কিছুই করব না। এসব কি বলতেছ আম্মু? মরার কথা বলবে না, তুমি আরো 1000 বছর বাঁচবে, এরকম অলক্ষণে কথা আর মুখে আনবে না। আচ্ছা আনবো না, যদি তুই বিয়েটা করিস তবেই। কিন্তু আম্মু, কোনো কিন্তু না, সন্ধ্যার পর বিয়ে পড়ানো হবে। তোর রুমে আমি সব রেখে এসেছি, রেডি হয়ে থাকবি। আর হ্যাঁ, বিয়েটা মসজিদে হবে। তোর বাবার অনেক ইচ্ছে ছিল মসজিদে মেয়ের বিয়ে পড়াবেন বলেই মিসেস চৈতালি রান্নাঘরের দিকে ছুট লাগালেন। এদিকে আনভিশা আদ্র নয়নে তাকিয়ে রইল মিসেস চৈতালির প্রস্থানের দিকে। তারপর ধীর কদমে হেঁটেও সে চলে গেল নিজ কক্ষে। কক্ষে প্রবেশ করার পরই নজর গেল বিছানার পড়ে থাকা সফেদ রঙা লেহেঙ্গার ওপর, তার সাথে মিলিয়ে অর্নামেন্টস। এসব কিছুই তার ভালো লাগছে না। মনে শান্তি না থাকলে পুরো পৃথিবীকে মরিচিকা মনে হয়। আনভিশা গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে ডুবে গেল ভাবনায়। সে বাসায় এসে পৌঁছেছে ভোরের দিকে। তারপর নিজ জন্মদাত্রীর সাথে সময় কাটিয়েছে পুরো সকাল। অসুস্থতা নিয়ে প্রশ্ন করলো, তাই এড়িয়ে গিয়েছেন মিসেস চৈতালি। তারপর খাওয়া দাওয়া করে দুপুরে ভাত ঘুম দিয়ে ওঠার পর মায়ের রুমে যেতে মিসেস চৈতালি জানালেন তার বিয়ের খবর। হুট করে এমন কথা শুনে সে বিস্মিত হয়ে তাকালো মায়ের দিকে। মিসেস চৈতালি জানালেন তার বিয়েটা হচ্ছে তার মায়ের ছোটবেলার বেস্ট ফ্রেন্ড ফারিয়া আন্টির ছেলের সাথে। এখন বিয়েটা পড়িয়ে রাখবে, এরপর ইয়ার ফাইনাল হওয়ার পর তাকে উঠিয়ে নিয়ে যাবে। ছেলেরা নাকি সপরিবারে ঢাকায় থাকে। আনভিশা বুঝতে পারছে না কি করবে, কোন দিকে যাবে। এটা তো কথা ছিল না। তার স্বপ্ন যে ভিন্ন, বিয়ে নামক বন্ধনটা নিয়ে কোনো রকম পরিকল্পনা করেনি। আনভি, তাড়াতাড়ি রেডি হয়, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, ওনারা চলে আসবেন। দাঁড়াও, আমি মিতুকে পাঠাচ্ছি, ও তোমায় রেডি করে দিবে। এমন কথায় কিছুক্ষণ পরে আনভিশার মামাতো বোন মিতু হাজির হলো তার রুমে। এরপর তাকে সজ্জিত করতে লাগলো বিয়ের সাজে। সফেদ রঙা লেহেঙ্গা পরিধান করে আনভিশা নিজেই কানে পরে নিল মুক্তোর দানার মতো সফেদ রঙা দুল, গলায় হালকা পাথরের হার। মিতু আনভিশার চুলগুলোকে খোপা করে শুভ্র বেলি ফুলের গাজরা আটকে দিল সেথায়। হাতে পরে নিল ভারী স্টোনের খাঁজ কাটা সফেদ রঙা চুড়ি। মিতু আনভিশার ঠোঁটে হালকা নুট লিপস্টিক দিয়ে দিল। পরিশেষে চোখে হালকা কাজল দিয়ে সাজের সমাপ্তি টেনে সফেদ রঙা প্রশস্ত ঘোমটাটা টেনে দিল আনভিশার মাথায়, যা দুই পাশে সাদা পাথর ও সোনালি সুতো দিয়ে সূক্ষ্ম কারুকাজ করা। ঘোমটাটা মাথা থেকে শুরু করে জমিন অবধি নেমে এসেছে। সাজের শেষে মিতু আনভিশার দিকে তাকে অবাক হয়ে গেল। নিজ মনে বলে উঠল, মাশাল্লাহ মাশাল্লাহ আপু,
তোমাকে দেখে মনে হচ্ছে আকাশ থেকে এক টুকরো মেঘ জমিনে এসে নেমেছে। ভাইয়ার চয়েস আছে বলতে হবে, থুথু, ভাইয়া ছাড়া কারোর নজর না লাগুক। আনভিশা কটমট করে তাকালো মিতুর দিকে। তার দৃষ্টি দেখে মিতু হকচকিয়ে গিয়ে ছুটে বেরিয়ে গেল ঘরের বাইরে। ঠিক তখনই আনভিশার কানে ভেসে এলো মিতুর চিৎকার, ফুপি ফুপি দেখে যাও, তোমার ঘরে আকাশ থেকে শুভ্র রঙা মেঘ নেমে এসেছে। মিসেস চৈতালি মেয়ের রুমে এসে থমকে দাঁড়ালেন। বিস্ময়ের ছাপ মুখে নিয়ে এগিয়ে গেলেন ড্রেসিং টেবিলের সামনে। সেখান থেকে কাজল নিয়ে মেয়ের কানের পেছনে ছোঁয়ালেন, হালকা করে বললেন, মাশাআল্লাহ, কারণ নজর না লাগুক। চলো ড্রয়িং রুমে, তোমার মামিরা বসে আছে, সবাই এখনই মসজিদের দিকে রওনা হব। আম্মু, আর কোনো কথার সময় নেই আনভি। তারপর মেয়েকে ধরে ড্রয়িং রুমে নিয়ে গেলেন মিসেস চৈতালি। সেখানে প্রবেশ করতে একজন মধ্যবয়স্কা সুশ্রী নারী এগিয়ে এসে আনভিশার থুতনিতে আঙুল ছুঁয়ে বললেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ছেলের পছন্দ আছে বলতে হবে। আমাকে চিনতে পেরেছিস মা, আমি তোর ফারিয়া আন্টি। আনভিশা কি বলবে বুঝতে পারল না। ফারিয়া আন্টিকে সে ছোটবেলায় দেখেছিল। আফসা আফসা কিছু স্মৃতি মনে আছে ওনার ব্যাপারে, তবে পুরোটা মনে নেই। সে কেবল ওনার দিকে তাকিয়ে হালকা হাসি দিল। তারপর সবাই মিলে আনভিশাকে নিয়ে গেল নিকটস্থ মসজিদে। সেখানের মধ্যে বড় করে পর্দা টানানো, দুপাশে কৃত্রিম সফেদ রঙা ফুল দিয়ে সাজানো। শিয়ারের পর্দা হয়, ওপাশের অবয়ব বোঝা যাচ্ছে স্পষ্ট। ওপাশে বোধ হয় তার ভবিষ্যৎ অর্ধাঙ্গ বসা। আনভিশা আর তাকালো না সেদিকে। সে তার দৃষ্টি স্থির করে রেখেছে মসজিদের মোজাইক করা মেঝেতে। কিছুক্ষণ পর বিবাহ কার্য সম্পূর্ণ হলো। আনভিশা নিজ ভাবনায় ডুবেছিল বিধায় পাত্রের নামধাম কিছুতেই শুনতে পায়নি। সে ভাবনা থেকে বের হলো যখন থেকে কবুল বলতে বলা হলো। সে একবার তার পাশে তার হাত ধরে বসে থাকা জন্মদাত্রীর দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে কবুল বলে দিল। কবুল বলার পরপরই চারপাশ মুখরিত হলো আলহামদুলিল্লাহ ধ্বনিতে। বিয়ে পড়ানো শেষে সবাইকে মিষ্টি মুখ করানো হলো। মসজিদ থেকে বরপক্ষ কনেপক্ষ উভয়ে বের হলো। আনভিশা টের পেল তার পাশে এসে দাঁড়িয়েছে কেউ একজন। তার নাসারন্ধ্রে প্রবেশ করছে পুরুষালী পারফিউমের সুবাস। তবে আনভিশা নতমস্তক তুলে তাকানোর প্রয়োজন বোধ করল না। ঠিক তখনই সে তার মায়ের কণ্ঠ শুনতে পেল, ফান বাবা, তবে চলো এখন আমাদের বাসায়। পাত্র বোধহয় নীরবে সম্মতি দিল। মসজিদ থেকে বাসা 2-3 মিনিটের রাস্তা। তাই সবাই পায়ে হেঁটে এগিয়ে গেল। চলতে চলতে আনভিশা পরিদেহ লেহেঙ্গায় পা বেঁধে পড়ে যেতে নিল। তখনই একটি পুরুষালী হাত আঁকড়ে ধরল ওর হাত। আনভিশা এবার মাথা তুলে সে হাতের মালিকের দিকে তাকাতেই যেন থমকে গেল তার চারিপাশ। শুভ্র রঙা পাঞ্জাবি পরিচিত মুখ দেখে বেড়ে গেল তার হৃদয়ের স্পন্দন। লোকটিও তার দিকে তাকে মুচকি হাসি দিল। বরকে বাসায় গিয়েও দেখতে পারবে আপু, এখন তাড়াতাড়ি চলো। সবাই সামনে এগিয়ে গেল। যে পাশ থেকে মিতুর এহেন কথায় আনভিশা দ্রুত দৃষ্টি সরিয়ে নিল। হাত ছাড়িয়ে হাঁটতে চাইল, তবে লোকটি হাত ছাড়ল না। এভাবেই এগিয়ে গেল বাসার দিকে। তোমার ছেলে কোথায়? কোথায় আবার, ঘরে আছে, রুম অন্ধকার করে বসে আছে। তোমার এই বেয়ারার ছেলেকে এখনই সামলাও। সে পেয়েছেটা কি? কাল রাতে বাসায় ফিরে রুমের জিনিসপত্র ভাঙচুর করলো। বলি জিনিস কি ওর বাপের টাকায় কেনা যে যখন খুশি ভেঙে ফেলবে? বাপের টাকা দিয়েই তো কেনা, তুমি ওর বাপ না? মিসেস দিয়ার এমন কথায় থতমত খেয়ে গেলেন মিস্টার জসিম। নিজেকে সামলে নিয়ে বলল, সে যাই হোক, ও জিনিস ভাঙবে কেন? ওর কোনো ধারণা আছে এগুলো কিনতে কত টাকা খরচ হয়েছে? কথায় কথায় জিনিসের উপর রাগ দেখে লাট সাহেব কোথাকার। এই ছেলেকে থাপড়ে সোজা করা দরকার। আহা, তুমি এমন করছো কেন? ছেলেটার কি হলো হঠাৎ করে? এত রেগে গেল কেন? খাওয়া দাওয়া বাদ দিয়ে রুম লক করে বসে আছে, রাতে জিনিসও ভাঙলো। হুট করে কি হলো ছেলেটা তা নিয়ে কোথায় ভাববে? সেটা না করে কি ভেঙেছে সেসবের হিসাব করছো। তোমার এই ছেলে শুরু থেকে উশৃঙ্খল। ওর আবার কি হবে? দেখো গিয়ে কার সাথে মারামারি করে সে শখ মেটানি, তাই সেই রাগ জিনিসপত্রের ওপর ঝেড়েছে। তুমি থামবে? আমাকেই তো থামাবে। এই বেয়ারা ছেলেকে তো আর থামাতে পারবে না। ধর, ছেলেটা আমার রাত থেকে না খাওয়া, কাল বাইরে কিছু খেয়েছে কিনা কে জানে। আমি গিয়ে আবার দেখি দরজা খুলে নাকি। তোমার লাইফেই না ও ওরকম হয়েছে।
এসব কথায় পাত্তা না দিয়ে মিসেস দিয়া হাতে খাবার প্লেট নিয়ে আবার ছেলের রুমের দিকে ছুটে গেলেন। দরজায় কড়া নেড়ে বললেন, জিদু, দরজাটা খুল না বাপ। খেয়ে আবার রুম লক করে বসে থাকিস, কিছু বলবো না। রুম থেকে জিদানের গলা ভেসে এলো, আম্মু আর কতবার বললো আমি খাবো না। আমি কিন্তু এখনও খাইনি জিদু। ব্যাস, এরপর কি আর জিদান ঘরে বসে থাকতে পারে? ধাম করে দরজা খুলে দিল। এখনও খাওনি কেন? তুই না খেলে আমি কেমন করে খাই? তোমার বর্ণা তোমাকে অনেক ভালোবাসে, সে তোমাকে খাওয়াতে পারলো না। মিসেস দিয়ে চোখ পাকিয়ে তাকালেন ছেলের দিকে। তা দেখে জিদান বলল, আসো ভেতরে আসো, সাবধানে আসবে, কাজ ভাঙা আছে, দেখে আসো। মিসেস দিয়ে রুমে ঢুকতেই হতবাক হয়ে গেলেন। ছেলে তার রুমের 12টা বাজিয়ে রেখেছে। চারিদিকে জিনিসপত্রের ভাঙা টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বিছানার বালিশ চাদর এক এক দিকে ছড়িয়ে। তিনি আর সেসব নিয়ে কোনো প্রশ্ন করলেন না ছেলেকে, কারণ জানেন প্রশ্ন করলে ওই ঘাড়তারা ছেলে তাকে কোনো প্রশ্ন উত্তর তো দিবেই না। তিনি সযত্নে ছেলেকে মুখে তুলে খাইয়ে দিতে লাগলেন। বাবা, ছেলেকে আহ্লাদে মাথায় তুলো, মুখে তুলে খাইয়ে দাও, আমি বোধহয় পানিতে ভেসে এসেছি। জিদান খেতে খেতে জবাব দিল, একটু ভুল বললি, পানিতে ভেসে আসিসনি, বরং তোকে আমরা ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছি। ভাইয়ের বাচ্চা, ইস, তোর এই কটকটির মতো কণ্ঠে চিল্লাবি না তো, কানের পোকা চলে যায়। আর আমার কোনো বাচ্চা হয়নি, তোকেও হলেও তোকে বলবো না। আম্মু, তোমার ছেলেকে থামতে বলো। মিসেস দিয়া ছেলের ওপর মেকি রাগ দেখে বললেন, আহ জিদু, এসব কী হচ্ছে? জিদু নাম শুনে অট্টহাসিতে ফেটে পড়ল নোহা। নামটা সেই সুন্দর আম্মু, যতবার জিদু ডাকো আমার মনে হয় ছোট খোকা বাবুকে ডাকছ। এই, তুই আমার রুমে কি করিস পেতনি কোথাকার? যা ভাগ এখান থেকে। একদম না, বলে আয়েশ করে মায়ের পাশে এসে বসল নোহা। মিসেস দিয়া মেয়ের মুখে এক লোকমা খাবার তুলে দিলেন। জিদান তা দেখে খেতে খেতে নোহার চুল টান দিল। খাবার মুখে কথা বলতে বলতে আর বলতে পারল না নোহা, সে কটমট দৃষ্টিতে তাকিয়ে রইল ভাইয়ের পানে। বিয়ের পর্ব চুকিয়ে বর পক্ষ খানিকক্ষণ পরেই চলে গিয়েছিল তাদের গন্তব্যে। পরদিন সকালে আনভিশা নিজ জন্মদাত্রীর উপর একরাশ অভিমান নিয়ে ঢাকা ফিরে এসেছিল। এরপর না হয়েছিল মায়ের সাথে যোগাযোগ, আর নাই বা সদ্য বিবাহিত অর্ধাঙ্গের সাথে কোনো রকম যোগাযোগ হয়েছে। সেদিন ঢাকা ফেরার পর কেটে গেছে 7 দিন, অর্থাৎ 168 ঘন্টা, 10,080 মিনিট, 6,48,000 সেকেন্ড, 6,04,800 সেকেন্ড। এই 7 দিনে আনভিশা নিজেকে ভীষণ ব্যস্ত রাখার চেষ্টা করছে, কিন্তু তবুও ব্যস্ততা কেটে গেলেই অক্ষিপটে ভেসে ওঠে একটি মুখাবয়ব, হৃদয়ে দোল দেয়া একটি নাম, সিহান ফান। এই 7 দিন আনভিশা অনেক কিছু ভেবেছে, কিভাবে সিয়ান ফান তার বাড়ির ঠিকানা জানলো, বিয়েটা কি আদৌ পারিবারিকভাবে হুট করে হয়ে যাওয়া তার কোনো কাকতালীয় ব্যাপার, নাকি ঠান্ডা মস্তিষ্কে ভেবে রাখা কোনো ছক। কিন্তু বরাবরই সে সেসব প্রশ্নের উত্তর মিলাতে ব্যর্থ হলো। সে ভার্সিটিতে গেলে এদিক ওদিক নজর ঘুরিয়ে সর্বদা একজনের সন্ধান করে, তবে সেখানেও সে ব্যর্থ। যার সন্ধানে তার আঁখি জোড়া মত্ত হয়, তার সন্ধান কোথাও মেলে না। একটা দীর্ঘশ্বাস ফেলে হাতে রাখা বইটা বিছানায় রেখে দিল আনভিশা। সে পড়তে বসেছিল, কিন্তু সেখানেও মনোযোগ দিতে পারেনি। তার মন অতীতের ভাবনায় বিভোর হয়ে গিয়েছিল। সে ধীর কদমে রোশনির কক্ষের দিকে এগিয়ে গিয়ে ভেজানো দরজাটা খুলে ভিতরে প্রবেশ করলো। সামনে তাকাতে একরাশ মন খারাপ তাকে গ্রাস করলো। সে ঢাকায় ফিরেছে থেকে দেখছে রোশনি কোথাও যাচ্ছে না, শুধু তার টিউশনটা বাদে। সে সর্বক্ষণ ঘরেই দরজা বন্ধ করে বসে থাকে। খেতে বসলো আনমনা হয়ে থাকে। মেয়েটার চোখের নিচে কালি পড়ে গিয়েছে। রোশনির চশমার আড়ালে থাকা দুটি নয়নি যেন নিদ্রাহীনতার সাক্ষ্য দেয়। রোশনি ভীষণ পড়াকুমে, একেবারে বই পোকা যাকে বলে, কিন্তু বইয়ের সাথে সর্বদা লেপ্টে থাকা মেয়েটার এখন বইয়ের সাথে কোনো রকম সন্ধি নেই। সর্বদা মন খারাপ থাকে মেয়েটার। তাজরিন আর সে বহুবার জিজ্ঞেস করেছে কি হয়েছে তার, তবে প্রতিবারই রোশনি বলেছে কিছু হয়নি। এই যে এখনও মেয়েটা বিছানার কিনারা ঘেঁষে জানলার কাছে বসে আছে, আনমনে রাস্তার দিকে তাকিয়ে দেখে বোঝা যাচ্ছে মেয়েটির ভীষণ মন খারাপ। সে মেয়েটির পিছনে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে ডাকলো, আলো। আনমনে উত্তর দিল রোশনি। পরক্ষণে ভড়কে গিয়ে তড়িঘড়ি করে পিছু ফিরল। রিল্যাক্স, এটা আমি আনভি। ও তুই? ভার্সিটিতে যাবি না? তুই যা আনভি, আমার আজ যেতে ইচ্ছে করছে না।
6 দিন যাবতে এই এক কথাই শুনছি, এখন আর শুনবো না। দেখি ওঠ গিয়ে রেডি হ, তোকে না নিয়ে আমি কোথাও যাব না আজ। রোশনি অসহায় চোখে তাকিয়ে বলল, আনভি প্লিজ। আর কোনো কথা না, যা রেডি হ। অগত্যা বাধ্য হয়েই রেডি হতে গেল রোশনি। সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে আনভিশা নিজেও চলল রেডি হতে। মিস তাজরিন, ওই কর্নারের টেবিলে কফিটা দিয়ে আসুন তো। তাজরিন কফির ট্রেটা নিয়ে গেল নির্দিষ্ট টেবিলে। স্যার, আপনাদের কফি। আরে তাজমহল। এমন সম্বোধনে তাজরিন চোখ তুলে তাকালো ব্যক্তিটির দিকে, এরপর অস্ফুট স্বরে বলল, আপনি? আমি। দেখেছেন, আমাদের ভাগ্য চায় আমরা যাতে বিয়ে টিয়ে করে এই কাপড়ের বাচ্চার মা বাবা হই একসাথে, না হলে বারবার কেন দেখা হবে। তাজরিন পারছে না সামনে থাকা মানবটিকে তুলে আছাড় দিতে, রাস্তায় যেমন তেমন, কিন্তু তার কাজের জায়গাতে এই লোক হানা দিয়ে এসব অসভ্য মার্কা কথা বলবে। বিগত 7 দিন যাবত লোকটা তাকে এক প্রকার জ্বালিয়ে যাচ্ছে। রাস্তা থেকে শুরু করে হোটেল পর্যন্ত প্রতিদিন অন্তত 10 বার এই লোকের মুখোমুখি হয় সে। তবে কোনোদিন কফি শপে আসেনি লোকটা, আর আজ কিনা এই জায়গাটার সন্ধানও পেয়ে গেল। তাজরিন ঠোঁটের কোণায় বিস্তর হাসি ফুটিয়ে বলল, আপনি কি জানেন আপনি চরম লেভেলের অসভ্য একজন লোক। এমন কথায় শাহজাহান এক হাতে বুকের বাঁ পাশে রেখে পরিচয় ভান করে বলল, আহ, হৃদয়ে লাগিল দোলা। আমি অসভ্য হই অথবা সভ্য, তা কেবলই আপনার জন্য আমার কিউট তাজমহল। তাজরিন অবাক না হয়ে পারে না, সে কতবার এই লোকটাকে অপমান করেছে, তবে বাদর তার পিছু ছাড়ছেই না। তাজরিন এবার এদিক ওদিক তাকিয়ে দেখে নিল কেউ দেখছে কিনা। যখন দেখলো সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, তখন আবার শাহজাহান খানের দিকে তাকে কিছু বলতে নিতেই শাহজাহান খানের পাশের সিটে চোখ পড়ল। দেখল শাহজাহান খানের সাথে অল্প বয়সী একটি ছেলে বসা, বোধহয় এই অসভ্য লোকের ভাইটাই কিছু হবে। সেদিকে তাকে কিছুক্ষণ আগে নিজের জিভের ডগায় আসা কথাটাকে নিয়ন্ত্রণ করল সে। তাজরিনের দৃষ্টি তার পাশের সিটে দেখে শাহজাহান নিজ থেকে বলল, মিট মাই কাজিন ব্রাদার তোফায়েল, আর তোফায়েল মিট মাই ফিউচার ওয়াইফ তাজরিন রেহমাত। ফিউচার ওয়াইফ কথাটা শুনে তাজরিনের চোখ ছানাবড়া হয়ে গেল। সে আরেকবার চারদিকে পর্যবেক্ষণ করে শাহজাহান খানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, এটা যদি আমার কাজের জায়গা না হতো তাহলে আপনার খবর ছিল আজ। ফের শাহজাহান মেয়েকে অভিনয় করে বলল, আমি তো এটাই চাই, 24 ঘন্টা আপনি আমার খবর নিন তাজমহল। তখনই তোফায়েল নামক ছেলেটা তাজরিনকে সালাম দিয়ে বলে উঠল, আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ভাবি ডাক শুনে তাজরিন আরও হতবাক। সে কোনোরকম প্রত্যুত্তর না করে হনহনিয়ে চলে গেল সেখান থেকে। সাজানোর সাথে সাথে চেয়ার ছেড়ে উঠে তাজরিনের পিছু যেতে যেতে তোফায়েল নামক ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, তুই বাসায় চলে যা, তোর ভাবি আমার সাথে রাগ করেছে, রাগ ভাঙিয়ে তবে আমি বাসায় যাব। তোফায়েল নামক ছেলেটা অবাক হয়ে তাকিয়ে রইল, এসব কিছু তার মাথার ওপর দিয়ে যাচ্ছে। শাহজাহান কাউন্টার গিয়ে দেখল তাজরিন কফি মেকারে কফি বানাচ্ছে, পাশে আর একটা মেয়ে দাঁড়ানো, মেয়েটিও বোধহয় ওয়েটার। শাহজাহানকে কাউন্টারে দেখে মেয়েটি এগিয়ে এসে জিজ্ঞেস করলো, স্যার কিছু লাগবে? হ্যাঁ, কফি লাগবে উইদাউট সুগার। ওকে স্যার। শাহজাহান আবার তাজরিনের দিকে তাকিয়ে তার দিকে আঙুল তাক করে বলল, কিন্তু কফিটা উনি নিয়ে গেলেই ভালো হয়। মেয়েটি কি বুঝলো কে জানে, সে মুচকি হাসি দিয়ে শাহজাহানকে বলল, ওয়েট স্যার। তারপর তাজরিনের কাছে গিয়ে বলল, দাও, কফিটা আমি বানাচ্ছি, তুমি দেখো কাউন্টারে ব্লু কালার শার্ট পরে দাঁড়িয়ে থাকা স্যারের কী প্রয়োজন। তাজরিন বিব্রত হয়ে এগিয়ে গেল শাহজাহানের দিকে, ঠোঁটে জোরপূর্বক মুচকি হাসি টেনে বলল, স্যার কি লাগবে আপনার? আপনাকে মানে? সে কথার জবাব না দিয়ে শাহজাহান গুনগুন করে উঠল, আমার যত ভাই ব্রাদার ডাকবে আমায় তোমায় ভাবি, তোমার সে রাসূলে তো থাকবে ঘরের চাবি। হাবুডুবু খাচ্ছি আমি প্রেম সাগরে ডুবে, প্রথম দেখায় পড়েছিলাম আমি তোমার প্রেমে। আনভিশা ক্লাস করছে, রোশনি ওয়াশরুমে যাওয়ার কথা বলে বের হয়ে এসেছে ক্লাস থেকে। এসব কিছুই তার ভালো লাগছে না, সব কিছু তার নিকট বিভীষিকাময় মনে হচ্ছে। বারবার তার মানসপটে ভেসে উঠছে সেই রাতের তিক্ত স্মৃতি। শুধুমাত্র তার বোকামির জন্য নির্দোষ মানুষটার গায়ে কলঙ্কের আঁচ লাগলো। তার জন্য ইংরি বাটটাকে কত অপমান লাঞ্ছনা সহ্য করতে হলো। সেসব স্মৃতি অক্ষিপটে ভাসলেই তার মরে যেতে ইচ্ছে হয়। এতটা বেকুব কেন সে ভাবনায় বিভোর হয়ে অনাকাঙ্ক্ষিতভাবে হওয়া বিয়েটা নিয়ে সে নিজেকে নিজেই প্রশ্ন করে, এই বিয়েটার ভবিষ্যৎ কি? আদৌ কি এই বিয়েটার কোনো ভবিষ্যৎ আছে?
হাজারো ভাবনার মাঝে হাঁটতে হাঁটতে রোশনি ক্যাম্পাসের মাঝামাঝি চলে এলো। হট্টগোলের আওয়াজে সে বাস্তবে ফিরে এলো। সামনে তাকিয়ে ছোটখাটো একটা জটলা দেখতে পেল। হয়তো কেউ মারামারি অথবা ঝগড়া করছে। চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে আসছে এদিকে। এসব ঝামেলা বরাবরই রোশনি এড়িয়ে চলে। সে খুবই ভীতু হয়। মারামারি দেখলে তার হাত পা কাঁপতে শুরু করে। রোশনি দ্রুত পা চালালো। বড়সড় গন্ডগোলের বাধার আগেই এই জায়গাটা ত্যাগ করতে হবে। কিন্তু ছোট্ট জটলাটার পাশ কাটিয়ে যেতেই পরিচিত কণ্ঠস্বরে থেমে গেল তার পা। সে বিড়বিড় করে বলল, এংরি বার্ড। কিন্তু এংরি বার্ড এখানে কিভাবে আসবে? এবার ভীতু রোশনির মনে হলো কোথা থেকে যেন একদল সাহসের এসে হুমড়ি খেয়ে পড়ল। সে কাঙ্ক্ষিত মানুষটার খোঁজে এগিয়ে গেল জটলার দিকে। ভিড় ঠেলে ঠেলে একটু ভেতরে যেতেই সে দেখতে পেল তার এংরি বার্ড, সাথে কয়েকজন ছেলে, আর অন্যদিকেও একটা লোক, সাথে কিছু ছেলে পেলে নিয়ে চিৎকার চেঁচামেচি করছে। বোধ হয় খানিকক্ষণ পরে এটা মারামারির পর্যায়ে রূপ নেবে। ভয়ে শুকনো ঢোক গেল রোশনি। মনে মনে ভাবল, গোমরা মুখোটা এত ক্ষেপে আছে কেন? কি নিয়ে এই ঝগড়া সৃষ্টি? বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ঝগড়া দেখার পর সে দেখল ভার্সিটির মাঠের দিকে বিশাল একটি গাড়ি ঢুকলো। সেখান থেকে একটা লোক নামতেই দুপক্ষে চুপ হয়ে গেল। সুদর্শন লোকটি হাত নাড়িয়ে নাড়িয়ে কি যেন বলে দুপক্ষকে শাসালো। আশ্চর্যজনকভাবে সর্বদা এংরি মুডে থাকা এংরি বার্ডটাও কেমন যেন কুল মুডে চলে গেল। অবশেষে ঝগড়ার স্থফা ঘটতেই সবাই সে জায়গা ত্যাগ করলো। এংরি বার্ডটা সদ্য গাড়িতে করে আসা সুদর্শন লোকটার সাথে কি যেন কথা বলে ভার্সিটির গেট পেরিয়ে হাঁটা ধরল। জিদানকে চলে যেতে দেখে রোশনিও দৌড়ে জিদানের পিছু নিল। জিদান হাঁটতে হাঁটতে একটা নির্জন রাস্তায় পৌঁছে গেল। এখনও সে হেঁটেই চলেছে। রোশনি আর হাঁটতে পারছে না। সে দৌড়ে জিদানের সামনে গিয়ে বলল, দাঁড়ান দাঁড়ান। এত দ্রুত হাঁটার আর দৌড়ানোর কারণে সে হাঁপাচ্ছে। ঘন ঘন শ্বাস ফেলে নাকের ডগায় আসা চশমাটা ঠিক করে রোশনি বলল, আপনার সাথে আমার কিছু কথা ছিল। হুট করে আবার সেই স্টুপিড মেয়েটাকে নিজের চোখের সামনে দেখে জিদানের ইচ্ছে হলো থাপ্পড়ে মেয়েটার 32টা দাঁত ফেলে দিতে, কিন্তু একটু সাহায্য করেছিল, কি করেনি। এখন এই ফালতু মেয়েটা তার মাথায় চড়ে বসেছে। এই মেয়েটার বোকামের জন্য তাকে কতটা সাফার করতে হয়েছিল। তার মেজাজ আজ এমনিতেই গরম। মেয়েটাকে দেখে যেন উত্তপ্ত মেজাজ আরও উত্তপ্ত হয়ে গেল। সে চোখে মুখে বিরক্তি ভাব ধরে রেখেই বলল, তা আমার তোমার সাথে কোনো রকম কথা নেই। রোশনি অসহায়ভাবে বলল, এমন করছেন কেন? প্লিজ একটু আমার কথাটা শুনুন। আচ্ছা বলো, কি বলবে? সময় 2 মিনিট। রোশনি মাথা নিচু করে বলল, আপনার সেদিনের শার্টটা আমি ধুয়ে রেখেছি, কবে নেবেন? জিদান উচ্চস্বরে ধমকে বলল, এই ফালতু কথার জন্য পথ আটকে দাঁড়িয়েছিলে? সে ধমকে খানিকটা কেঁপে উঠল রোশনি। সে হর বাড়িয়ে বলল, না আরেকটা গুরুত্বপূর্ণ কথা ছিল, কিন্তু আগে এটার উত্তর দিন। ইচ্ছে হলে ফেলে দিও, না হলে কাউকে দিয়ে দিও, যা খুশি তা করো, কিন্তু আমাকে ফেরত দেওয়ার কথা বলবে না। ওই বিশ্রী শার্ট আমি নেব না। রোশনি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলো, বিশ্রী শার্ট হলো কিভাবে? প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য নেই। আর কি গুরুত্বপূর্ণ কথা? দ্রুত বলে বিদা হয়, স্টুপিড। রোশনি ইতস্তত করে বলল, না মানে বলছিলাম কি, আর একবার মানে করলেই তুমি এখনই আমার হাতে থাপ্পড় খাবে। আনবিয়ারেবল গাল কোথাকার। আমার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে মানে শুরু করেছে ফালতু। হুট করে কলিজা কাঁপানো ধমক খেয়ে রোশনি তড়িঘড়ি করে বলল, বিয়েটার কি হবে? জিদান থমকে গেল। একটু থেমে দৃঢ় চিত্তে বলল, ভুলে যাও। মানে এই বিয়েটা কোনো বিয়ের মধ্যেই পড়ে না, সো ফরগেট ইট। কিন্তু বিয়েটা তো হয়েছে। আমি মানি না। রোশনি আর কিছু বলতে পারল না, কেবল মাথা নত করে রইল। জিদান প্রশ্ন করলো, শেষ গুরুত্বপূর্ণ কথা? ব্যাস। সেখানে আর দাঁড়ালো না। জিদান হাঁটা দিল সামনের দিকে, পেছনে রেখে গেল ছলছল নয়নে দাঁড়িয়ে থাকা মানবীকে। জিদান যদি একটিবার পিছু ফিরে চশমার আড়ালে লুকিয়ে থাকা চোখ দুটোতে চোখ রাখত, তবে হয়তো দেখতে পেত জলে টইটুম্বুর অভিমানী দুটি আঁখি। এই অভিমান কিসের জন্য, কার জন্য? তবে কি ভালোবাসা নামক প্রস্ফুটিত পদ্ম জন্ম নিল মেয়েটির হৃদয়ে? রোশনিকে খুঁজতে খুঁজতে ভার্সিটি থেকে বেরিয়ে এলো আনভেশা। সেই যে ওয়াশরুমে যাওয়ার কথা বলে বের হলো মেয়েটি, এরপর থেকে একদম লাপাত্তা। সে হাতে থাকা ফোন দিয়ে বারবার ডায়াল করছে মেয়েটির নাম্বারে। রিং হয়ে কেটে যাচ্ছে, কল ধরছে না মেয়েটা। হয়তো বাসায় চলে গিয়েছে। সে তাজরিনকে ছোট্ট করে মেসেজ পাঠিয়ে ফোন ব্যাগে রেখে দিল। এরপর রওনা হলো টিউশনের উদ্দেশ্যে। বেশ খানিকটা পথ হেঁটে যাওয়ার পর হুট করে কালো রঙের একটি গাড়ি থেমে গেল তার সামনে। আনভেসে কিছুটা পিছিয়ে গেল।
পর মুহূর্তেই তার মেজাজ খারাপ হলো গাড়ির ড্রাইভারের ওপর। সে গাড়িটির নিকট এগিয়ে গিয়ে গাড়িটির উইন্ডোতে দুবার ঠকঠক করে বলল, কানা নাকি, চোখে দেখতে পান না? গাড়ি চালাতে না জানলে গাড়ি নিয়ে বের হন কেন? সঙ্গে সঙ্গে গাড়িটির উইন্ডো নিচে নেমে গেল। আনভিসার সামনে ভাসমান হলো পরিচিত মুখাবয়ব। সাথে সাথে ড্রাইভিং সিটের পাশের দরজাটা খুলে গেল। গাড়িতে থাকা ব্যক্তিটি বলল, গাড়িতে উঠুন বিবি যান। আনভিসা অবাক হয়ে তাকিয়ে আছে। কি শুনল সে? লোকটা তাকে বিবি যান বলে সম্বোধন করলো। সিহান ফান ধৈর্যহারা হয়ে তারা দিয়ে বলল, কি হলো, উঠুন। আনভিসা ইতস্তত করে গাড়িতে উঠে বসলো। সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট দিল সিহান। আনভিসা জড়তা মিশ্রিত স্বরে বলল, আমি টিউশন পড়াতে যাচ্ছি। সিহান ড্রাইভ করতে করতে ঠান্ডা স্বরে বলল, সেদিকে যাচ্ছি। সময়টা সন্ধ্যা 7টা। আজ 3 বান্ধবী বাসাতেই ছিল। সব রকম ব্যস্ততা, জীবনের ছন্দপতন, দৈনন্দিন টানাপোড়েনকে পাশ কাটিয়ে তারা ঠিক করেছে আজ 3 জন মিলে জমি আড্ডা দেবে। তাদের আড্ডায় রসকস আনতে তারা মুড়ি মাখার আয়োজন করেছে। তাজরিন গিয়ে দোকান থেকে গরম গরম পেঁয়াজু, বেগুনি, আলুর চপ কিনে এনেছে। আনভিসা কড়াইয়ে তেল ঢেলে আগে থেকে সিদ্ধ করে রাখা বুট ভাজছে। অন্যদিকে রোশনি একটা বাটিতে চানাচুর, মরিচ কুচি, পেঁয়াজ কুচি নিয়ে তাতে সরিষার তেল ঢেলে মাখাচ্ছে। 3 জনের কাজ শেষ হলে মুড়ি খেতে খেতে তারা নানান বিষয়ে গল্পগুজব করছে। গল্পের এক ফাঁকে তাজরিন আনভিসাকে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে আনভি, ভাইয়ের সাথে তোর কথা হয়? মুঠো পুড়ে মুড়ি নেয়া হাটটি থেমে গেল আনভিসার। শুকনো ঢোক গিলে সে ভাবল, আজ দুপুরের কথা ওদের বলবে কি বলবে না। বিয়ের কথাটা আনভিসা ফিরেই ওদের জানিয়ে দিয়েছিল। প্রাণপ্রিয় বান্ধবীর এভাবে বিয়ে হয়ে যাওয়ায় দুজনে অভিমানে মুখ ফুলিয়েছিল। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে তারা আর বেশিক্ষণ সে অভিমান ধরে রাখতে পারেনি, বরং নানাভাবে আনভিসাকে বুঝ দিয়েছিল তার ভাগ্যে যেটা ছিল তাই হয়েছে। বিধাতার লিখন তো আর কেউ চাইলেও খণ্ডাতে পারবে না। তার আনভিসাকেও বলেছিল নিজ মায়ের সাথে যেন আর মিসে অভিমান করে না থাকে। মা যা করেন সন্তানের ভালোর জন্যই তো করেন। আনভিসা ওদের কথা শুনে ভেবে রেখেছে আর কয়েকটা দিন যোগাযোগ বন্ধ রেখে এরপর নিজে মায়ের কাছে ফোন দিয়ে অহেতুক ছেলে মানুষের অভিমানের জন্য ক্ষমা চেয়ে নেবে। তবে এই মুহূর্তে সে ভাবছে দুপুরের কথা। তখন সিহান ফান তাকে গাড়িতে করে নামিয়ে দিয়েছিল তার স্টুডেন্টের বাসার সামনে। জড়তার কারণে আনভিসা ধন্যবাদটুকু দিতে পারেনি। তবে বরাবরই স্পষ্টবাদী মেয়ে। তবে ওই লোকের সামনে গেলেই কেন যেন তার কথাটা অবরোধে নামে। আনভিসা বান্ধবীদের পানে তাকে গলা পরিষ্কার করে বলল, আজ দেখা হয়েছিল ওনার সাথে। কথাটা বলতে দেরি, তবে 2 বান্ধবীর সমস্যাটা চিৎকার করে বলতে দেরি হলো না। দুজনে একত্রে বলে উঠল, কি? আনভিসা এক হাতে নিজের কানে রেখে বলল, আস্তে, কানের পোকা নাড়িয়ে ফেলবি তোরা। এই জন্যই তোদের প্রথমে বলিনি। দুজনে মুড়ি খাওয়া রেখে একের পর এক প্রশ্ন ছুড়ে দিল আনভিসার উদ্দেশ্যে। রোশনি বলল, কখন? তাজরিন বলল, কিভাবে? ফের রোশনি বলল, তুই এতক্ষণ এই কথাটা কিভাবে চেপে রেখে বসে থাকতে পারলি আনভি? তাজরিন বলল, আমাদের আপনি ভাবিস না, ভাবলে শুরুতে বলতিস। ফের রোশনি বলল, যাই হোক, কিভাবে দেখা হলো ভাইয়ের সাথে? তাজরিন চোখ টিপে বলল, কি বললো ভাইয়া? আনভিসা এতক্ষণ একবার রোশনির দিকে তো একবার তাজরিনের দিকে তাকাচ্ছিল। ওদের প্রশ্নের পানে ওর কান ঝালাপালা হয়ে যাচ্ছিল। সে 2 হাত তুলে দুজনকে থামিয়ে বলল, এই তোরা চুপ করবি? ঠিক এই জন্যই তোদের আমি কিছু বলিনি শুরুতে। একের পর এক প্রশ্ন করে যাচ্ছিস, আমাকে বলতে সুযোগ তো দিবি। যা, আর কখনো তোদের কিছুটি বলবো না। তাজরিন চেহারাটাকে গম্ভীর বানিয়ে বলল, একে তো অন্যায় করেছিস শুরুতেই আমাদের না জানিয়ে, তার উপর এখন নিজেই পাট নিচ্ছিস। তোর চুলগুলো যে এখনো অবধি আস্ত আছে, এ তোর 7 কপালের ভাগ্য। রোশনি হাত দিয়ে নাকের ডগায় আসা চশমাটা ঠিক করে তাজরিনকে সমর্থন করে বলল, একদম। বাদ দে তো তাজ, এই ভাবের রানীর সাথে কোনো কথা আমরা শুনবো না। ওর সাথে আজ থেকে আড়ি। আনভিসা 2 হাত তুলে হাত জোর করে বলল, আমার ভুল হয়েছে, প্লিজ আপনারা আমায় ক্ষমা করে কৃতার্থ করুন। তাজরিন সাথে সাথেই বলল, তাহলে ঝটপট বলে ফেল, ভাইয়ের সাথে কিভাবে দেখা হলো, ভাইয়া কি বলল, আর ঘটনা কি? আনভিসা দীর্ঘশ্বাস ফেলে দুপুরের পুরো ঘটনাটা ওদের খুলে বলল। সব শুনে তাজরিন বলল, তোর দুটো আনরোমান্টিক রে। বিয়ের পর প্রথম দেখা হলো, কই একে অপরকে দেখে রোমান্টিক বলি ছুড়বি, তা না করে মাত্র 4টি বাক্য বিনিময় করলি। তোদের ভবিষ্যৎ তো অন্ধকার দেখছি আমি। রোশনি খানিকটা ভাবুক হয়ে জ্ঞানীর মতো বলল, তাজরে,
এদের ভবিষ্যৎ আমি উজ্জ্বল দেখছি। ভাইয়া কি রোমান্টিক দেখেছিস? আনভিকে কি বলে ডাকলো, বিবি জান। কি সুন্দর রোমান্টিক সম্বোধন, হাউ রোমান্টিক। তাজরিনও এবার খেয়াল হলো, ঠিকই তো, এটা তো সে খালি করেনি। পরক্ষণই আনভিসার দিকে তাকে সুন্দর করে একটা হাসি দিয়ে চোখ টিপে দিল সে। এরপর দুই বান্ধবী নানা কথা বলে খোঁচাতে লাগলো আনভিসাকে। অন্যদিকে ওদের কথাবার্তায় আনভিসার শুভ্র গালজোড়া লালসে আভায় ছেয়ে গেল। সে আর থাকতে না পেরে দুটোকে বকা দিয়ে দৌড়ে নিজ কক্ষে চলে গেল। এদিকে আনভিসা যেতেই দুজন অট্টহাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে রোশনি আনমনা হয়ে গেল। ঠোঁটের হাসি বিলীন হয়ে সেখানে ভর করলো একরাশ মন খারাপ। এই মন খারাপের ব্যাখ্যা কি জানা নেই রোশনির। সে শুধু জানে এক পাষাণ্ড পুরুষের ছোড়া নিষ্ঠুর বাক্য পুড়েছে তার হৃদমাজার। টিএসসির মোড়ে চায়ের দোকানটা আজ তিন বন্ধুর আড্ডায় বেশ রমরমে। একজন চায়ের কাপে নিঃশব্দে চুমুক দিচ্ছে তো অন্যজন সিগারেটের ধোঁয়া উড়িয়ে দিচ্ছে দূর আকাশে। অন্যজন রসান্তক বাক্যে পরিবেশটাকে ছন্নময় করে তুলছে। হঠাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে আহিল বলে উঠল, এই সিহান, তুই তো এখনো বললি না নিসর্গপুরে কেন গিয়েছিলি? সিহান হাতে রাখার চায়ের কাপে আর একবার চুমুক দিয়ে বেশ আয়েশ করে বলল, বিয়ে করতে। আহিল বোকার মতো বলল, হ্যাঁ? পরক্ষণে মারমুখ হয়ে বলল, মস্করা করবি না সিহান, আসল কাহিনী বল, কেন গিয়েছিলি নিসর্গপুর? আজ আসল কাহিনী না বললে তোকে ছাড়ছি না। জিদান ইতিমধ্যে হাতে থাকা সিগারেটের শেষাংশ মাটিতে ছুঁড়ে ফেলে তীক্ষ্ণ দৃষ্টি ফেলেছে সিহানের পানে। সিহান গাছারা ভাব নিয়ে বলল, আমি তো সত্যি বললাম, এবার তোরে বিশ্বাস না করলে আমার কি করার? আহিল বড় বড় চোখ করে তাকালো সিহানের পানে। উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, সত্যি বলবি মানে? তুই সত্যি বিয়ে করে ফেলেছিস? সিহান ভাবলেশীনভাবে জবাব দিলে, হ্যাঁ। এবার মুখ খুলো জিদান, বিয়ে করে ফেলেছিস মানে? কাকে বিয়ে করেছিস তুই, আর কবে বিয়ে করেছিস? সিহান গা ছাড়া ভাবি বলল, বিয়ে করে ফেলেছি মানে বিয়েটা আসলেই করে ফেলেছি। আর কাকে আবার বিয়ে করব? অবশ্যই আমার বউকে। বিরক্তিতে ভুরু জোড়া কুঁচকে নিল জিদান। এই এক বান্দার কাছে তার অ্যাটিটিউড হেরে যায়। জিদানের রাগকে যদি কেউ টেক্কা দিতে পারে তবে সেটা একমাত্র সিহান ফান। ধৈর্যহীন ছেলেটা বেশ ধৈর্যের সাথে কটমটিয়ে বলল, বউটাকে? অবশ্যই আমার অর্ধাঙ্গিনী। আহিল রাগে হিসেসে বলল, সিহান মজা করবি না, একদম সোজা কথায় বল মেয়েটাকে। আমি তো সোজা কথাতেই বলেছি, মেয়েটা আমার বউ। অকথ্য দুই বন্ধু হাল ছেড়ে দিল, তারা উছে গিয়েছে। এই ঘাটতারা সিহান ফানের পেট থেকে এখন বোম মেরেও আসল কথা তারা বের করতে পারবে না। সময় হলে সিহান ফান নিশ্চয়ই নিজে থেকে সবটা খুলে বলবে তাদের আড্ডায় ভাটা পড়লো একটি কণ্ঠস্বরে, বাহ, আমাকে স্যারে দেখে আজকাল আড্ডা বসে টিএসসির মোড়ে। কণ্ঠস্বরের মালিকের দিকে দৃষ্টি দিল তিন বন্ধু। কণ্ঠস্বরের মালিকের দিকে তাকাতেই বিস্ময়ে তাদের মুখ হা হয়ে গেল। পরক্ষণে নিজেদের সামলে তিন বন্ধু একসাথে উঠে জাপটে ধরল মানুষটিকে। জিদান ছেলেটার পিঠে একটা ঘুষি দিয়ে বলল, দেশে কবে এলি তুই? ছেলেটি সাথে সাথে চোখ মুখ কুঁচকে নিয়ে বলল, মারিস কেন শালা? কত বছর পর দেখা, কই আবেগে কেঁদে দিবি তা না, মারছি শালা হারামখোর। আহিল ছেলেটিকে ছেড়ে দিয়ে ছোট ছোট করে চোখ করে তাকিয়ে বলল, তোর মুখের ভাষায় একটুও পরিবর্তন হয়নি। কই ভাবলাম দেশের বাইরে গিয়ে একটু সুশীল হয়ে আসবি, এখন দেখি তোর উল্টো। আহিলের কথায় সেই ছেলেটি দাঁত কেলিয়ে হাসি দিল। পরপর সিহানের দিকে তাকিয়ে বলল, সে তুই সে পাশানি রয়ে গেলি, কথা বলতে যেন তোর শব্দ খরচ হয়। কই আমাকে দেখে এক জনম জড়িয়ে ধরে কাঁদবি না? তোরা একটাও আর মানুষ হলি না। সিহান গম্ভীর মুখে বলল, এত ওভার অ্যাক্টিং তো মেয়েরাও করে না, তুই কই থেকে শিখেছিস এসব? ছেলেটা ফের দাঁত কেলিয়ে হেসে বলল, বাহ, নেতা সাহেব দেখি মেয়েদের ওপর পিএইচডি করে ফেলেছেন। এবার সিয়ানো ছেলেটির পিঠে এক ঘা বসে জিজ্ঞেস করলো, কবে ফিরেছিস দেশে? ছেলেটি তাদের তিনজনের দিকে তাকিয়ে নিরাপদ দূরত্বে সরে গিয়ে বলল, 9 দিন আগে। ব্যাস, ছেলেটি বলতে দেরি, কিন্তু তিন বন্ধু তাকে ধাওয়া করতে দেরি নেই। এজন্যই বোধহয় ছেলেটি নিরাপদ দূরত্বে সরে দাঁড়িয়েছিল। সে নিশ্চয়ই জানতো এমনটাই হবে। আহিল ছেলেটির পেছনে ছুটতে ছুটতে বলল, শালা তুই এখন কেন এসেছিস আমাদের সাথে দেখা করতে? জন্মেও না আসতি। জিদান বলল, তোর পিঠে যদি আমি আজ চেলা কাঠ না ভেঙেছি তো আমার নামও জিদান নাফ না। সিয়ান বলল, স্টপ রানিং শাহজাহান। টিএসসির মোড়ে অবস্থানরত চায়ের দোকানের দোকানদারটা সাক্ষী হলো অদ্ভুত দৃশ্যের। 4 জন প্রাপ্তবয়স্ক যুবকের অদ্ভুত ছেলে মানুষই আর উচ্ছ্বাসে মুখরিত হলো টিএসসির প্রাঙ্গণ। এজন্যই বোধহয় আলবার্ট আইনস্টাইন বলেছিলেন,
আমাদের রহস্যময়তার পরীক্ষণে প্রাপ্ত সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলো হলো শিল্প, বিজ্ঞান ও বন্ধুত্ব। বাকিগুলো কতটা ভিত্তিময় তা জানা নেই, তবে নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে সৌন্দর্যময় জিনিসগুলোর মধ্যে বন্ধুত্ব একটি। বাসায় থেকে থেকে একদম হাঁপিয়ে উঠেছিল রোশনি। কিছুই ভালো লাগছিল না, তাই আর না ভেবে বাসা থেকে বেরিয়ে পড়ল। সে এমনি এমনি হেঁটে চলেছে, কোনো গন্তব্য নেই। হাঁটতে হাঁটতে কখন যে বাসা থেকে অনেকটা দূরে চলে এসেছে সেটা খেয়ালই করেনি। একসময় এই হাঁটাও একঘেয়ে লাগতে শুরু করলো। বিরক্তি আর মুড সুইংয়ের জ্বালায় অতিষ্ঠ হয়ে সে সেখানে দাঁড়িয়ে পড়ল। তখনই নজর গেল পাশে অবস্থান করা ছোট্ট একটা দোকানে। সে ব্যাগ হাতড়ে 10 টাকা বের করে সেই দোকান থেকে একটা চিপসের প্যাকেট কিনে নিল। তারপর সে প্যাকেটটি খুলে চিপস খেতে খেতে পুনরায় হাঁটা শুরু করলো। সে হাঁটছিল, তখনই হঠাৎ সামনে ঘটে গেল এক দুর্ঘটনা। একটা রিক্সা সোজা গিয়ে ধাক্কা খেলো একটা অটোর সাথে। চোখের সামনে এমন কিছু হতে দেখে রোশনির পা থমকে গেল। কিছুক্ষণের জন্য সবকিছু থেমে গেল তার চারপাশ। আশেপাশের মানুষের চিৎকার চেঁচামেচিতে রোশনির সংবিত ফিরল। সে দৌড়ে গেল দুর্ঘটনাস্থলে। অটোর তেমন কিছুই হয়নি, তবে রিক্সাতে থাকা যাত্রী সহ রিক্সা চালক রাস্তায় পড়ে আছে। রোশনি আশেপাশে তাকিয়ে দেখল সবাই ছবি তুলতে, ভিডিও করতে ব্যস্ত, অথচ কেউ সাহায্য করছে না রিক্সা চালক ও যাত্রীটিকে। কিছু মানুষ আবার জিজ্ঞেস করছে ওরা ব্যথা পেয়েছে কিনা, তবে কেউ এগিয়ে যায়নি সাহায্য করতে। রোশনি মনে মনে উপহাস করলো এই নির্বোধ যান্ত্রিক মানুষদের, যারা বিপদগ্রস্ত মানুষ দুটোর বিপদে এগিয়ে না গিয়ে উল্টো তাদের এহেন অবস্থা ও পরিস্থিতিকে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। কারোর হেলদোল না দেখে রোশনি নিজেই এগিয়ে গেল তাদের সাহায্য করতে। সে রিক্সা চালকটাকে ধরে উঠতে সাহায্য করলো। তারপর ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, চাচা আপনার কথা লাগেনি তো? রিক্সা চালক কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকে বলল, না ফা, মই তেমন ব্যথা পাই নাই, তাই ওই স্যারে মনে হয় ব্যথা পাইছে। রোশনি ছুটে গিয়ে যাত্রীকেও হাত ধরে দাঁড় করালো, কিন্তু মুখোপানে তাকাতে অবাক হয়ে ভাবলো উনি তো ওই ঘাটতারা লোকের বাবা। কিন্তু সে ভাবনার প্রকাশ না করে ওনাকেও প্রশ্ন করল, আঙ্কেল আপনার কোথাও লাগেনি তো? ব্যথা পেয়েছে নিশ্চয়ই। উত্তরে অপেক্ষা না করে রোশনি লোকটির পায়ের দিকে তাকালো। ইস, পা দিয়ে রক্ত ঝরছে, বেশ জখম হয়েছে পাটা। ওনার পায়ের ওপরে রিক্সাটা পড়ে ভার পড়েছে, পুরো ভার। রক্ত দেখে সে বেশ ঘাবড়ে গিয়ে বলল, আঙ্কেল আপনার পা দিয়ে তো রক্ত বের হচ্ছে, এখন হসপিটালে যেতে হবে। মিস্টার জসিম বললেন, না মা, আমার ফোনটা কোথায় পড়েছে একটু খুঁজে দাও তো। রোশনি একটু দূরে একটি মুঠোফোন পড়ে থাকতে দেখলো। সে সেটা তুলে ওনার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আপনার ফোন? হ্যাঁ, ওখানে দেখো জিদান নামে একটা নাম্বার সেভ করা, ওটা আমার ছেলের নাম্বার। আমার ছেলেকে কল দাও, ও এসে আমাকে হসপিটালে নিয়ে যাব। কিন্তু আঙ্কেল, কল দিতে গেলে তো দেরি হয়ে যাবে। কখন সে আসবে আর কখন হসপিটালে নিয়ে যাবে আপনাকে? তার থেকে ভালো আমার সাথে চলুন, একটু সামনে একটা হসপিটাল পড়বে, ওখানে গিয়ে আগে চিকিৎসা নিন, না হলে এভাবে রক্তক্ষরণ হতে থাকলে তো সমস্যা হবে। পায়ের প্রচণ্ড ব্যথায় ভদ্রলোকের চেহারা ফ্যাকাশে হয়ে আসছে, তাই তিনিও দ্বিমত না করে রোশনির কথায় সম্মতি দিলেন। রোশনি একটা সিএনজি ডেকে ভদ্রলোককে ধরে সিএনজিতে তুলে দিল। সিএনজি ড্রাইভারকে একটু দাঁড়াতে বলে ফের সে ছুটে আসলো জমিনে পড়ে থাকা রিকশার কাছে। সেখানে জড়ো হওয়া লোকেদের উদ্দেশ্যে সে জোরে বলল, আপনার কি আদৌ মানুষ? বিবেক বিক্রি করে এসেছেন? এখানে দুটো মানুষের অ্যাক্সিডেন্ট হলো, কিন্তু তাদের সাহায্য করলেন না। দেখুন রিকশাটা পড়ে আছে, এখন অন্তত কেউ এটা তুলতে সাহায্য করুন। ওর কথায় ভিড়ের মাঝখান থেকে দুজন লোক ধরাধরি করে রিকশাটা তুলল। রোশনি ফের রিকশা চালককে জিজ্ঞেস করলো, চাচা আপনি সত্যি ব্যথা পাননি? ব্যথা পেলে চলুন প্লিজ, সামনে হসপিটাল। রিকশা চালক ফের সে প্রস্তাব নাকচ করল, না আফা, আমার কিছু হয় নাই, আমি তো সাইডে পড়ছি, আপনি তাড়াতাড়ি ওই স্যাররে হসপিটালে লইয়া যান, উনি অনেক ব্যথা পেয়েছে, রক্ত পড়তেছে। রোশনি কিছুটা আশ্বস্ত হয়ে সিএনজিতে উঠে বসলো। হসপিটালে চিকিৎসা করানোর পর ভদ্রলোক বারবার অনুরোধ করলেন তার ছেলেকে কল দিয়ে আসতে বলতে। রোশনি সে কথা মেনেই কল দিল জিদানকে। এরপর সবকিছু খুলে বলার মিনিট 20 পর হন্তদন্ত হয়ে হসপিটালে প্রবেশ করলো জিদান। রোশনিকে দাঁড়িয়ে থাকতে দেখে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, বাবা কোথায়? রোশনি আঙুল তুলে সামনে দেখালো। জিদান আর কোনো কথা না বলে ছুটে গেল সামনে দেখানো কেবিনটায়। কেবিনে প্রবেশ করে জিদান দেখলো ডাক্তার তার বাবার চেক আপ করছে। সে ডাক্তারকে জিজ্ঞেস করলো, আমার বাবার কি হয়েছে ডক্টর? সে ঠিক আছে তো? কাজে ব্যাঘাত ঘটে ডক্টর বোধহয় কিছুটা বিরক্ত বোধ করলেন, তবে সেটা প্রকাশ করলেন না। আপনজনদের কিছু হলে ভয় পাওয়া, উদ্বিগ্ন হওয়ারই কথা। আপনার বাবা মোটামুটি ঠিকই আছেন, ডান পায়ে বেশ অনেকটা ফ্র্যাকচার হয়েছে,
তো মাসখানেকের ভেতর সেটা সেরে যাবে, বাবার যত্ন নেবেন, একটা সপ্তাহ অন্তত বেড রেস্টে রাখবেন, এরপর 1 সপ্তাহ পর আমাকে আপডেট জানাবেন। ধন্যবাদ আমাকে না দিয়ে আপনার বাবাকে, যিনি হসপিটাল নিয়ে এসেছেন, তাকে দিন। তিনি সময়মতো ওনাকে হসপিটালে না আনলে বড় কিছু হতে পারতো। অনেক ব্লিডিং হয়েছে। বাবা কি ঘুমাচ্ছেন? হ্যাঁ, ওনাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, অনেকক্ষণ ঘুমে আছেন। বাসায় নিয়ে যেতে পারবো? হ্যাঁ, ওনার যত্ন নেবেন আর বেড রেস্টেই যাতে থাকে সেদিকে খেয়াল রাখবেন। ওকে। ডাক্তার কেবিন থেকে বেরিয়ে গেল। জিদান বাবার কাছে কতক্ষণ বসে রইল। একটু পরে ঘুম ভাঙলো মিস্টার জসিমের। চোখ খুলে তাকিয়ে ছেলেকে শুয়ে বসে থাকতে দেখে ডাকলেন, জিদান উঠেছো তুমি? এখন বলো, রাস্তায় কোন মহিলার দিকে তাকিয়েছিলে আমার আম্মুকে রেখে? মানে তুমি এবং তোমার রিক্সা চালক কোনো পরনারীর দিকে তাকিয়েছিলে বলেই তো অন্ধের মতো অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়লে। আশ্চর্য হয়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন মিস্টার জসিম। মানে দুনিয়ার কোনো সন্তান বাবার অ্যাক্সিডেন্টে বিচলিত না হয়ে এমন নির্বিকারভাবে অসুস্থ বাবার ওপর মিথ্যা অপবাদ দেয়? তুমি আর সভ্য হবে না, এই জন্মে না। মিস্টার জসিমের ইচ্ছে হচ্ছে কপাল চাপড়াতে। কি করেছিল সে যে তার ঘরে এমন ঘাড়তেরা অসভ্য ছেলে জন্ম নিল? তিনি প্রসঙ্গ পাল্টে বললেন, মেয়েটা কোথায়? জিদান ভুরুকুচকে বলল, কোন মেয়ে? ওই যে। মিস্টার জসিমকে আর কিছু বলতে না দিয়ে জিদান আবার বলল, সি বাবা, বুড়ো বয়সে শেষ পর্যন্ত মহিলা ছেড়ে মেয়েদের উপর ক্রাশ খাওয়া রাস্তায়, আবার তাদের জন্য অ্যাক্সিডেন্টও করো, আবার ঘুম থেকে উঠে তাদের খোঁজও করো। সি, লজ্জা হওয়া উচিত। মিস্টার জসিম অসম্ভব রাগে কিরমির করে বলল, অসভ্য ছেলে? তোমার মতো অসভ্য আমি না। যে মেয়েটাকে আমাকে হসপিটাল নিয়ে এসেছে সে কোথায়? মেয়েটা আমার প্রাণ বাঁচিয়েছে, না হলে ওই রাস্তায় পড়ে মরে থাকতাম আমি, কেউ ধরতো না। আজকালকার মানুষের এত বিশ্রী হয়েছে অবস্থা, মানুষ মরলে মানুষ ছবি তুলবে, ভিডিও করবে, যেন নাটক হচ্ছে। আর সেই জায়গায় মেয়েটা একা সাহস করে এসে আমাকে সাহায্য করেছে। ও কোথায় এখন? বাবার প্রথম কথায় মনে মনে ক্রূর হাসলো, পরবর্তীতে কথাগুলোতে একটু নড়েচড়ে বসলো জিদান। তারপর কিছু একটা ভেবে গাছাড়া ভাবে উত্তর দিল, আমি কিভাবে জানবো মেয়েটা কোথায়? মানে তুমি হসপিটালে এসেছো কিভাবে? বাইকে করে। তোমাকে কে খবর দিয়েছে? কি খবর? অসভ্য ছেলে কোথাকার। সোজা উত্তর দিতে পারো না? পারি না তো। মিস্টার জসিমের ইচ্ছে করছে নিজের মাথা নিজে ফাটাতে। এত অসভ্য আর ঘাটতারা কেন হলো তার ছেলে? তিনি রাগ নিয়ন্ত্রণ করে বলল, আমার যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেই খবর তুমি কিভাবে জানলে? তোমাকে যে হসপিটালে নিয়ে এলো সে দিয়েছে। মিস্টার জসিম জানেন, এখন যদি তিনি জিজ্ঞেস করেন আমাকে নিয়ে আসা মেয়েটা কোথায়, তাহলে তার ছেলে একটু তেরা উত্তর দিবে। তাই একটু ঘুরিয়ে জিজ্ঞেস করলো, তুমি এসে কি তাকে পেয়েছিলে হসপিটালে? হ্যাঁ। তুমি কেবিনে ঢোকার আগে সে কি হসপিটালে ছিল? হ্যাঁ। বেয়াদব ছেলে, তাহলে নিজে একা একা এখানে বসে রয়েছে কেন? মেয়েটাকেও তো ডাকতে পারতে এখানে। কেন ডাকবো? অসভ্য ছেলে, বাইরে যাও, মেয়েটাকে ডেকে নিয়ে আসো। জিদান বুঝলো সে তেরা কথা বললেও তার বাবা আজ থমবে না। অগত্যা বাধ্য হয়ে বেরিয়ে গেল কেবিন থেকে। এই মেয়ে। রোশনি অন্যদিকে ফিরে দাঁড়িয়ে আছে। জিদানের কথা তার কানে গিয়েছে বলে মনে হয় না। জিদান অপ্রস্তুত হয়ে গেল। কি বলে ডাকবে মেয়েটাকে? এখন অবধি তো সে মেয়েটার নামই জানে না। পরক্ষণে মনে পড়ে গেল আহিলের একটা সম্বোধন। সে বিড়বিড় করে বলল, চশমাওয়ালি। পরপরই গলা ঝাড়া দিয়ে সে বলল, এই যে চশমাওয়ালি, শোনো, বাবা তোমাকে ডাকছে। অদ্ভুত সম্বোধন শুনে রোশনি পিছু ফিরে তাকালো। তারপর বুঝলো এই কথাগুলো জিদান থেকে উদ্দেশ্য করে বলেছে। সে বলল, আচ্ছা চলুন। জিদান আর কিছু না বলে সামনের দিকে হাঁটা দিতে নিয়েও থেমে গেল। ফের পিছু ফিরে রোশনির দিকে খানিকটা ঝুঁকে ফিসফিস করে বলল, তুমি যদি ভেবে থাকো আমার বাবাকে সাহায্য করে তাকে পটালে আমি তোমাকে আমার বউয়ের স্বীকৃতি দিয়ে দেব, তবে তুমি ভুল ভাবছো। কান খুলে শুনে রাখো, তুমি আমার কেউ না, জাস্ট নাথিং। এই বিয়েটার কোনো মানে নেই। এটা যত তাড়াতাড়ি মেনে নেবে ততই ভালো। হঠাৎ করে জিদানের এভাবে ঝুঁকে আসা রোশনি কিছুটা ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু লোকটার কথাগুলো শুনে তিক্ততায় সে যেমন আখিতে টলমল করতে থাকে অশ্রু। সে ওনার বাবাকে সাহায্য করেছে একজন কেবল পথচারী হিসেবে। সে মোটেও কোনো বিনিময়ের আশায় অথবা পটানোর আশায় সাহায্য করেনি। আর বিয়েটা ভুলে যেতে বলে নিজেই কেন বারবার মনে করিয়ে দিচ্ছে। রোশনি তো এমনিতেই বিয়েটা ভুলতে পারবে না। বাঙালি মেয়েদের কাছে বিয়ে জিনিসটা এত সস্তা না। সে আর 10টা মেয়ের মতোই বিশ্বাস করে জন্ম মৃত্যু বিয়ে এই 3টা বিধাতা নির্ধারণ করেন, আর বিয়ে একেবারেই হয়। লোকটা না মানলেও সে বিয়েটাকে মেনে নিয়েছে। মনের অজান্তেই মানুষটাকে স্বামী হিসেবে মেনে নিয়েছে। সে জানে এই ঘাটতারা লোকটা জীবনে এই বিয়েকে স্বীকৃতি দেবে না। না দিক, সে চায় না স্বীকৃতি। সেভাবে একা থেকে এক জীবন কাটিয়ে দিতে পারবে। কিন্তু লোকটা এভাবে কিভাবে বলতে পারলো?
তার তেমন কোনো উদ্দেশ্য কোশ্চিনকালেও ছিল না। সে নিজের কান্না কোনো রকম জিজ্ঞেস করে বন্ধ করে নিয়ন্ত্রণ করে কেবিনের দিকে চলে গেল। টিউশন করিয়ে সব স্টুডেন্টদের বাসা থেকে বেরিয়েছে আনভিশা দাঁড়িয়ে আছে রিক্সার অপেক্ষায়। খিদে পেয়েছিল অনেক আগেই, তবে এবার মনে হচ্ছে সেটা প্রচণ্ড আকার ধারণ করেছে। অতিরিক্ত খিদে মনে হচ্ছে পেটে নাড়ি ভুড়ি দলা পাকি আসছে, কিন্তু এখন খাওয়া যাবে না। এখান থেকে সে বাসায় যাবে, গিয়ে খেতে হবে, এরপর একটু রেস্ট নেওয়ার পর আবার আরেকটা টিউশন পড়াতে যেতে হবে। মাথার ভিতর হাজারো চিন্তারা ঘুরপাক খাচ্ছে। হাতে খুব বেশি টাকা নেই, এর মাসটা হয়তো একটু টানাপোড়েনের মধ্যে দিয়ে যাবে, তবে কি আর করার, কষ্ট হলে মানিয়ে নিতে হবে, না হলে যে বেঁচে থাকাটাই অভিশপ্ত হয়ে উঠবে। হঠাৎ আনভিশের সামনে ব্রেক কষল একটা কালো রঙা গাড়ি। একটু চমকে উঠলেও চোখ সরালো না, নীরবে তাকিয়ে রইল গাড়িটির দিকে। গাড়িটি পরিচিত মনে হচ্ছে। ভাবনার মাঝে গাড়ির জানালার কাছ নিচে নেমে গেল। ধীরে ধীরে আনভিশের দৃষ্টিগোচর হলো একটি পরিচিত মুখ। পরিচিত মুখটি নজরে আসতে আনভিশে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। দৃষ্টি ঘুরিয়ে নিজের দিকে তাকালো সে। ঘামে ভেজা চুলগুলো এলোমেলো, মুখটাও বোধহয় অতিরিক্ত গরমে লালচে হয়ে উঠেছে। অথচ সামনের গাড়িতে বসে থাকা মানুষটিকে তার বেশ পরিপাটি, সুশ্রী ও সুদর্শন লাগছে। তার মন কিছুটা সংকুচিত হয়ে এলো। এহেন অবস্থায় সে এই মানুষটার মুখোমুখি হতে চায়নি। নিজেকে নিয়ে কখনো দ্বিধা কাজ করেনি তার মধ্যে, কখনো নিজেকে ছোট করেও দেখেনি, তবে আজ কেন যেন সামনের ব্যক্তিটির নিকট নিজেকে বড্ড তুচ্ছ মনে হচ্ছে। কেন তার মতো অভাগীর ভাগ্যটা জুড়ে গেল লোকটার সাথে। লোকটা নিঃসন্দেহে আরও ভালো কাউকে ডিজার্ভ করে। আপনি কি আজকের দিনটা রাস্তাতেই থাকার প্ল্যান করেছেন? গম্ভীর পুরুষালী স্বরে করা প্রশ্নে আনভিশার ভাবনার সুতো কেটে গেল। সে ইতস্তত করে বলল, না মানে বাসায় যাব তো। আনভিশের ইতস্তত সরে দেয়া উত্তরে সিহান খানিকটা কৌতুক মেশানো স্বরে বলল, বাহ, আজকালকার মানুষ দেখি বেশি অ্যাডভান্স হয়ে গিয়েছে। রাস্তায় দাঁড়িয়ে থেকেই সোজা বাসায় ল্যান্ড করা যায়, তা তো আমি জানতামই না। পৃথিবীতে মনে হয় যানবাহনের প্রয়োজন ফুরিয়ে এসেছে। আমি কখন বললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসায় ল্যান্ড করব? আমি কখন বললাম কথাটা আপনি বলেছেন? আমি স্যার এখানে দ্বিতীয় কাউকে দেখছি না বিবিজান। আপনাকে চোখের ডাক্তার দেখাতে হবে মনে হচ্ছে। আপনার সামনে জলজন্ত মানুষ বসা, তবুও দেখতে পাচ্ছেন না। আনভিশা বিস্ময়ে তাকালো লোকটার পানে। সে এই লোকটাকে যতটা সভ্য ভেবেছিল, লোকটা ততটা সভ্য না। বরং এখন মনে হচ্ছে লোকটা ঝগড়ুটে, অতিরিক্ত কথা বলা আনভিশার পছন্দের বাইরে। তাই আর কথা বলল না, চোখ ঘুরিয়ে ওখানে দাঁড়িয়ে রইল। আপনি গাড়িতে নিজে থেকে উঠে আসবেন নাকি আমি গিয়ে আপনাকে সসম্মানে কোলে করে গাড়িতে উঠাবো? এবার আনভিশা লোকটার পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে জিজ্ঞেস করলো, আপনি আমাকে গাড়িতে উঠতে বলেছেন কখন? এই তো এখন। আনভিশা অধৈর্য হয়ে আগে ফুসতে ফুসতে গিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়িতে বসে মাথা ঘুরিয়ে বাইরে দৃষ্টি ফেলে বসে রইল। নিন। কি নি? সিহানের দিকে ফিরে প্রশ্ন করতে নিল। পরক্ষণে সিহানের হাতে ঠান্ডা পানির বোতল দেখে থেমে গেল কথারা। পানির বোতল ধরে রাখতে রাখতে হাত ব্যথা হয়ে যাচ্ছে বিবিজান, দয়া করে পানির বোতলটি নিয়ে আমাকে কৃতার্থ করুন। সিহানের হাত থেকে পানির বোতলটা একরকম কেড়ে নিল সে। তারপর পানিটা পান করতে মনে হলো এটারই প্রয়োজন ছিল। অতিরিক্ত পানি পিপাসায় গলা শুকিয়ে গিয়েছিল, কিন্তু উনি কিভাবে বুঝলেন তার পানি পিপাসা পেয়েছে? পরক্ষণে তার ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা মিলল।